গো, বলি কি গো, সকাল গড়িয়ে বেলা হতে যে চললো, ওঠো ওঠো বলছি। ওহ না, মানুষটা একবার চোখ বুঝলে একেবারে অন্য দেশে চলে যায়। এইভাবে মানুষটার ঘুম ভাঙানো যাবে না। এই এই এই, ওঠো ওঠো ওঠো। কে কে কে? ওহ, এই তো এতক্ষণে বাবু চোখ খুলেছে। বলি কি গা, সংসারে কোনো তো গা নেই, খালি খাওয়ার ঘুম খাওয়ার ঘুম। ঘুম এই পৃথিবীর সব থেকে শান্তির জিনিস গো গিন্নি। ওই দেখো খালি বড় বড় ভাষণ। বলি একটু গা গত নাড়াও না গো, থলিটা নিয়ে বাজারের দিকে যাও, ঘরে যে কিছুই নেই গো। কি হবে গাগতর নাড়িয়ে? শোনো গিন্নি, একটা খরগোশ সারাদিন ছুটোছুটি করে কিন্তু বাঁচে মাত্র 15 বছর। আর একটা কচ্ছপ আমার মতন ধীর গতিতে চলাফেরা করে কিন্তু বাঁচে কম করে 300 বছর। এবার বলো, গাগতর নাড়িয়ে ছোটাছুটি করা ভালো না শুয়ে ঘুমানো ভালো? বলি এসব ভাষণ অন্য কোথাও গিয়ে দিও। তুমি উঠবে না আমি তোমার গায়ে জল ঢেলে দেবো। কি গো, ওহ এই মানুষটাকে নিয়ে আর পারা গেল না। এটা কি হলো? এই তুমি উঠবে নাকি আমি আবার? ওরে বাবা রে! ওহ, আর কতটা পথ? ঘুমে চোখ বুজে আসছে আমার, গায়ে বল পাচ্ছি না। ইচ্ছে করছে এই গাছের গোড়ায় বসে একটু তখন থেকে কি এত ভাবছেন মহারাজ? ভাবছি গোপালের কথা। ও যতই অলস হোক না কেন, এমনিতে মানুষটা তো খুব হুঁশিয়ার। আগে আমিও কিন্তু কম হুঁশিয়ার নই মহারাজ। আমরাও খুব হুঁশিয়ার। না না না, গোপালের মতো হুঁশিয়ার মানুষ কিন্তু খুব কমই আছে। মহারাজ, আমিও কিন্তু গোপালের থেকে কোনো অংশে কম যাই না। না না, মুখের কথায় তো আমি বিশ্বাস করব না, প্রমাণ চাই। প্রমাণ না দিলে আমি কিছুতেই বিশ্বাস করব না তোমরা হুঁশিয়ার। প্রমাণ দেবার জন্য আমাদের কি করতে হবে মহারাজ? কি করতে হবে? কি করবে কি? তোমরা আমাকে নিজেদের হুঁশিয়ারির পরিচয় দেবে। যার হুঁশিয়ারি দেখে আমার মনে হবে যে সে সত্যি সত্যি খুব হুঁশিয়ার মানুষ, আমি তাকে 200 মোহর পুরস্কার হিসেবে দেব। তবে ওই 200 মোহর আমার ঘরেই উঠবে। না না, ওই 200 মোহর আমার। না আমি সবচেয়ে বেশি হুঁশিয়ার। 200 মোহর আমার। না না, আমি সবচেয়ে বেশি হুঁশিয়ার। আমি আরে ওই দেখ, ওটা গোপাল দাদু না? আরে তাই তো, চল তো গিয়ে দেখি। গোপাল দাদু, এখানে শুয়ে শুয়ে কি করছো? গোপাল দাদু! জব্বর ঘুম হলো। ওই গোপাল দাদু, এখানে কেন ঘুমাচ্ছ গো? আর কি করব বল, তোদের দিদা আমাকে শান্তিতে ঘুমোতেই দেয় না, আর তাই তো এখানে। যাকে অনেক দেরি হয়ে গেছে রে, তাড়াতাড়ি পা চালিয়ে যাই। ওদিকে রাজসভা যে প্রায় শেষের মুখে। কি ব্যাপার গোপাল, রাজসভায় আসতে এত দেরি হলো কেন তোমার? এই রে, মানে ভাই, সব আমার চোখের দোষ মহারাজ। আমার এই চোখ দুটো বড্ড বেয়ারা, একবার বুঝলে কিছুতেই খুলতে চায় না। থাক, বসো বসো গোপাল। আজ রাজসভায় সবাই নিজেদের হুঁশিয়ারির প্রমাণ দেবে বলেছে, তোমাকেও কিন্তু নিজের হুঁশিয়ারির প্রমাণ দিতে হবে। গোপাল আর কি প্রমাণ দেবে মহারাজ? গোপাল তো সারাদিন খালি নাক ডেকে ঘুমোয় আর খায়। চেনা পুরোহিতের বইতে লাগে না মন্ত্রী মশাই। আমি চোখ কান বন্ধ রেখেই নিজের হুঁশিয়ারির পরিচয় দিতে পারি, আর আপনি সেটা চোখ কান খোলা রেখেও দিতে পারবেন না, এই বলে দিলাম। আমার খালি বড় বড় ভাষণ, আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই গোপাল। গোপাল বনাম মন্ত্রীর লড়াই যে জমে উঠেছে দেখছি। ঝামেলা নয়, ঝামেলা নয়।
মন্ত্রী গোপাল, তোমরা দুজনেই শান্ত হয়ে বসো তো। আমি বিচার করব তোমাদের মধ্যে কে বেশি হুঁশিয়ার। তবে নিজের হুঁশিয়ারির পরীক্ষা দেওয়ার জন্য কি করতে হবে সেটাও বলে দিন মহারাজ। বলছি একটু আগেই গোপাল বলেছে যে সে চোখ কান বন্ধ রেখেই নিজের হুঁশিয়ারির পরিচয় দিতে পারে। গোপালের হাতে মাত্র একদিন সময়। আগামীকাল গোপালকে তার এই কথার প্রমাণ দিতে হবে। গোপাল যদি সবার সামনে তার কথার প্রমাণ দিতে পারে, তাহলে আমি গোপালকে পুরস্কার বাবদ 200 মোহর দেব। এই গোপাল রাজি তো? আগে এক পায়ে রাজি মহারাজ। আর যদি গোপাল হেরে যায়, তাহলে ওই 200 মোহর পাবে মন্ত্রী। আর আগামী মাস থেকে গোপালের বেতনও হয়ে যাবে অর্ধেক। এবার তুমি কোথায় পালাও দেখবো গোপাল। এই রে, তর্কের বশে তো মুখ ফুটে বলে দিলাম যে আমি চোখ কান বন্ধ রেখেই নিজের হুঁশিয়ারির পরিচয় দিতে পারি, কিন্তু এবার সেটা প্রমাণ করব কিভাবে? আর প্রমাণ করতে না পারলে যে গোপালের মুখ দেখে মনে হলো গোপাল বেশ চিন্তায় পড়ে গেছে মহারাজ। পড়বেই তো। গোপালের মুখ থেকে এমন একটা কথা বেরিয়েছে যে সেটা প্রমাণ করা অসম্ভব। ঠিক বলেছেন মহারাজ, যে কাজ চোখ কান বন্ধ রেখে করা যায় সে কাজ চোখ কান খুলে রেখেও করা যায়। গোপালের নিজের হুঁশিয়ারির ওপর অনেক অহংকার মহারাজ। এবার আমি গোপালের অহংকার একেবারে মগ ডালে তুলে দেব। থাক, তোমার দৌড় কতটা সেটা আমার জানা আছে মন্ত্রী। তোমাকে একা কিচ্ছু করতে হবে না, যা করবে তোমরা সবাই মিলে করবে। আমরা সবাই? হ্যাঁ, এবার যে করেই হোক গোপালকে হারাতেই হবে। তোমরা সবাই আজ থেকেই গোপালের পিছনে পড়ে যাও। গোপালকে চোখে চোখে রাখতে হবে। গোপাল কি করছে, কোথায় যাচ্ছে, সব খবর আমার চাই। এবার আমি গোপালকে আচ্ছা জব্দ করব। কই গো গিন্নি, গেলে কোথায়? আরে ডেকে ডেকে যে তোমার সাড়াই পাওয়া যায় না গো। বলি এতক্ষণে তোমার আসার সময় হলো? হ্যাঁ, ওরে বাবারে, রণচন্ডী মা আমার, শান্ত হও। এতক্ষণ কোথায় ছিলে শুনি? সেই কোন সকালে তোমাকে বাজারে যেতে বলেছি, এত বেলা হয়ে গেল। বলি দুপুরে খবরটা কি শুনি? যাচ্ছি। রাগ করো না গিন্নি, আমি এক্ষুনি যাচ্ছি। এক ছুটে যাব আর দৌড়ে আসবো, সঙ্গে করে থলে ভরে বাজার করে নিয়ে আসবো। কি বুঝলেন জ্যোতিষী মশাই? বুঝলাম, গোপাল আর কাউকে ভয় পাক না পাক, নিজের গিন্নিকে কিন্তু জমের মতো ভয় পায়। হ্যাঁ, কি বলো? ঠিক বলেছেন। ওরে বাবারে, গিন্নি তো নয়, সাক্ষাৎ যমরাজের মহিলা অবতার। দেখলেই আত্মারাম একেবারে খাঁচা ছাড়া হয়ে যায়। আমার গিন্নি মাছ খেতে বড় ভালোবাসে। গিন্নির মাথা ঠান্ডা করার জন্যে আজ একটা বড় দেখে মাছ কিনে নিয়ে যাই। দাও তো ভাই, তোমার দোকানের সবচেয়ে বড় মাছটা তাড়াতাড়ি দাও দেখি। বড় মাছের কিন্তু বড় দাম গোপাল দাদা। হ্যাঁ, এখন দাম নিয়ে দামাদামি করার সময় নেই ভাই। যা দাম হয়েছে লিখে রাখো, পরে এসে দিয়ে যাবো খন। মাছ তো কেনা হলো, এবার একটু মশলাপাতি কিনে সোজা বাড়ি। একদম দেরি করা যাবে না। উফ, দোকানদার দোকান ফেলে আবার কোথায় গেল? হাতে যে একদম সময় নেই। এ কি করছো গোপাল দাদা? আমার হাতে একদম সময় নেই ভাই, তাই নিজেই নিয়ে নিচ্ছি। হ্যাঁ, কত দাম হয়েছে খাতায় লিখে রেখো, পরে এসে দিয়ে যাব। কি ব্যাপার,
আমার উপর নজর রাখা হচ্ছে, বুঝেছি। গোপাল ছুটে পালাচ্ছে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। গিন্নি, গিন্নি, কি হয়েছে? বলছি তোমার মাথা কি আগের থেকে একটু ঠান্ডা হয়েছে? হয়েছে গো হয়েছে। এবার মাছের ঝোলটাকে বলো কেমন হয়েছে? অমৃত, মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। এবার তুমিও খেতে বসো গিন্নি, বেলা হয়েছে তো। দাঁড়াও গো দাঁড়াও, স্নান সেরে আগে ঠাকুরের পুজোটা সেরে নি, তারপর খাবো। বেশ, তবে আমি খাওয়া শুরু করলাম। দেখুন দেখুন, গোপাল কেমন গোকরাসে খেয়ে চলেছে। আমার মনে হয় গোপাল ওই নিজের হুঁশিয়ারির প্রমাণ দেবার জন্য রাস্তা খুঁজে পেয়েছে। হ্যাঁ, রাস্তাটা খুঁজে পেয়েছে। শুধু গোপাল খুঁজে পেলেই হবে না, আমাদেরও জানতে হবে গোপালের পেটে পেটে কি আছে। তারপর আমাদের গোপালের পরিকল্পনার উপর জল ঢেলে দিতে হবে, যাতে গোপাল নিজের হুঁশিয়ারির পরিচয় দিতে না পারে। মনে হচ্ছে আমার পিছু নিতে নিতে সবাই এখানেই পৌঁছে গেছে দেখছি। এ নিশ্চয়ই মহারাজের বুদ্ধি আমাকে বিপদে ফেলার জন্যে। দাঁড়া, এবার দেখাচ্ছি মজা। জব্বর খাওয়া হয়েছে, এবার একটু জিরিয়ে নি। আমার আবার খাওয়ার পর ঘুম না হলে মাথা খুলতে চায় না, আর আমার মাথা না খুললে 200 মোহরের সঙ্গে সঙ্গে আমার বেতনও অর্ধেক হয়ে যাবে। সেটা আমি কিছুতেই হতে দেব না। শুনলেন মন্ত্রীমশাই, এবার গোপাল নিশ্চয়ই কিছু না কিছু একটা করবেই করবে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, কোথায় ভাবলাম একটু শান্তি করে শুয়ে ভাবনা চিন্তা করব, তা নয়। থাকা যাবে না এই বাড়িতে, এই আমি চললাম। ও গোপাল দাদু, চলো না খেলতে যাই। দাঁড়া দাঁড়া, এখন খেলার সময় নয়, আমাকে এখন একটু ভাবনা চিন্তা করতে হবে। কি নিয়ে ভাবনা চিন্তা করবে গোপাল দাদু? আছে আছে, দাঁড়া, এবার দেখাচ্ছি মজা। শুনেছি দেওয়ালেরও কান থাকে, তাই জোরে জোরে বলা যাবে না। কাছে আয়, আমি তোদের কানে কানে বলছি। যা তো, তোরা এক্ষুনি একবার গঙ্গার ধারে যা। আমি যেমন যেমনটা বললাম তেমনটাই করবি কিন্তু। শুনলেন, গোপাল নিশ্চয়ই কোনো রাস্তা খুঁজে পেয়েছে। চলুন আমরা গঙ্গার ধারে গিয়ে দেখে আসি। এই বাচ্চারা, হ্যাঁ তোরা এখানে কি জন্য এসেছিস বল, তাড়াতাড়ি বল। আমাদের তো গোপাল দাদু পাঠিয়েছে গঙ্গার জল দেখার জন্য। গঙ্গার জল? তার মানে গঙ্গার জলের মধ্যে কিছু একটা আছে। ঠিক বলেছেন, গোপালের মাথায় কি আছে আমি বুঝি। চলুন আমরা গঙ্গার জলে নেমে খুঁজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। তাই চলুন। গোপাল দাদু যা যা বলেছিল সেই মতো কাজ হয়ে গেছে। চল খবরটা গোপাল দাদুকে দিয়ে আসি। না না না, এখন তো কোনো খবরই পেলাম না। এদিকে চিন্তায় চিন্তায় আমার যে ঘুম হয়েছে। প্রহরী, আগে বলুন মহারাজ। আমার রাজসভার সদস্যরা কি করছে, আর ওরা গোপালের পরিকল্পনা সম্বন্ধে কিছু জানতে পেরেছে কিনা
এক্ষুনি গিয়ে খবর নিয়ে এসো। ধুর, কিছুই তো পেলাম না। চলুন এসব ছেড়ে আবার গোপালের পিছু নেওয়া যাক। এইভাবে খুঁজে কিছু পাওয়া যাবে বলে তো মনে হয় না। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন। মহারাজ জানতে চাইলেন আপনারা গোপালের পরিকল্পনা সম্বন্ধে কিছু জানতে পেরেছেন কিনা। মহারাজকে গিয়ে বলো এখনো কিছু জানতে পারিনি, তবে জেনেই ছাড়বো। নাও গোপাল দাদু, এবার তোমার পালা। ন্যাপলা, গুলটে, এই গাছের মগ ডালে ওই জিনিসটা আছে তো? আছে গোপাল দাদু। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। তাহলে আর এখানে দাঁড়ানো ঠিক হবে না, চল অন্য কোথাও গিয়ে খেলা করি। কাল ঠিক সময় এসে ওটা গাছ থেকে পেড়ে নিয়ে যাব। এই গাছের মগডালে গোপাল নিশ্চয়ই কিছু লুকিয়ে রেখে গেছে। চলুন তো গিয়ে দেখে আসি। দাঁড়ান মন্ত্রী মশাই, এভাবে হবে না। আমার মাথায় একটা একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ, এই তো মাছ টোপ গিলেছে। আর একটু উপরে, তাহলে এই মগ ডালে হাত পেয়ে যাব। ওরে বাবারে, ওরে বাবারে, আর আর পারছি না, আর পারছি না। আমার ঘাড়ে সুরসুরি লাগছে। ওরে বাবারে, দূর, এত নড়লে হয় নাকি? বাপরে বাবারে, বাবারে গেলাম রে। ছি 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 ছি, তোমরা এতজন মিলেও গোপালের পরিকল্পনাটা কি সেটা উদ্ধার করতে পারলে না। আর বলবেন না মহারাজ, কত করে খুঁজলাম, খুঁজতে খুঁজতে হাত পা সব ভেঙে দু টুকরো হয়ে গেল, তাও কিছুই জানতে পারলাম না। এসো এসো গোপাল, এসো, আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। গোপাল ভাঁড় নিজের কথার প্রমাণ দেওয়ার জন্য তৈরি মহারাজ। তাই নাকি? এবার তাহলে তোমার হুঁশিয়ারির প্রমাণটা আমাদের দাও দেখি। দেব মহারাজ, নিশ্চয়ই দেব। আমি যে কাজগুলো চোখ কান বন্ধ রেখে করে দেখাতে পারি, সেগুলো আমাদের মন্ত্রী মশাই চোখ কান খোলা রেখেও করতে পারবেন না। দেখা যাবে। বলো গোপাল, আমাকে কি করতে হবে? গুলটে, বলো গোপাল দাদু। নে শুরু কর। আমার কানের কাছে এসে জোরে জোরে কাঁসর বাজাতে শুরু কর। মন্ত্রী মশাই, আমি যে কাজটা কান বন্ধ করে দেখালাম, এবার সেটাই আপনি কান খুলে করে দেখান দেখি। এই যে, কি হলো গুলটে, দাঁড়িয়ে কেন? শুরু কর। ওরে বাবারে, থাম থাম বলছি, কানে তালা ধরে গেল যে। কান তো গেল, এবার চোখের পালা। পুটি, এই নাও গোপাল দাদু। ওই ঠোঙায় কি আছে গোপাল? এতে আছে মোক্ষম অস্ত্র, লঙ্কা গুঁড়ো। মন্ত্রী মশাই, এবার যে আপনার পালা। আমি যে কাজটা চোখ বন্ধ রেখে করে দেখালাম, সেটাই আপনাকে এবার চোখ খুলে করে দেখাতে হবে যে। ওরে বাবা, পাগল নাকি? আমি হার স্বীকার করছি মহারাজ, গোপালের হুঁশিয়ারির সঙ্গে আমি পেরে উঠবো না। এমনিতেই কানে তালা লেগে গেছে, তার উপর চোখ দুটো চলে গেলে সারা জীবন ভিক্ষে করে খেতে হবে। না না, আমি নেই। ওরে বাবারে, আমি নেই। সাবাস সাবাস গোপাল, সাবাস। এই না হলে গোপাল ভাঁড়, পুরো বুদ্ধির ভান্ডার। ঘাট
ঘাট হয়েছে আমার। তোমার হুঁশিয়ারির পরীক্ষা নেওয়ার কোনো মানেই হয় না। আরে সাগরের জল কি আর বালতি দিয়ে মাপা যায়? হ্যাঁ, আগে তাহলে দেখলেন তো মহারাজ, গোপাল ভাঁড়ের সঙ্গে শুধু মন্ত্রী নয়, রাজসভার সবাইও কেমন হেরে গেল। হ্যাঁ নয়, হ্যাঁ, আমি খুব ভালো করেই বুঝেছিলাম যে আপনারা আমার পিছু নিয়েছেন, তাই তো সামান্য শিক্ষা দিলাম আপনাদের। আর আমি এটাও জানি যে কার বুদ্ধিতে আপনারা আমার পিছনে জোকের মতন পড়েছিলেন, তাকে খুব সম্মান করি কিনা, তাই তাকে কিছু বললাম না, এইবারের মতন ছেড়ে দিলাম। মানে না, মানে ছাড়ো তো সব কথা। তুমি হলে আমার রাজসভার সব থেকে হুঁশিয়ার মানুষ, তাই না? এই নাও গোপাল, তোমার পুরস্কার 200 মোহর। ধন্যবাদ মহারাজ, তবে একটা কথা বলি, চোখ কান খোলা রেখেছিলাম বলেই এই হুঁশিয়ারির পরীক্ষায় আমি জিতে গেছি। চল, এই 200 মোহর নিয়ে আমরা বাজারে গিয়ে পেট ভরে অনেক অনেক খাবার কিনে খাবো। হ্যাঁ হ্যাঁ চলো গোপাল দাদু, ইয়ে কি মজা কি মজা। জয় গোপাল দাদুর জয়, জয় কি মজা, জয় গোপাল দাদুর জয়। গিন্নি, আমি চুলটা একটু কেটে আসি। কি বললে? চুল কাটতে যাচ্ছ? আহা, মুখে নেই গোঁফ দাড়ি, মাথা ভর্তি টাকের হাঁড়ি, ঘাড়ের নিচে বাবরি চুল, নাড়ালে দোলে দুল দুল। সেটা আবার কাটতে যাচ্ছে। আহা, একটা শুভ কাজে যাবার সময় টাক নিয়ে টিপ্পনি কেটো না তো। আরে গোপাল দাদা, কি মনে করে? এই কদিন ধরেই আসবো আসবো করছিলাম, দেখো না চুলটা না বড্ড বেড়ে গেছে গো, একটু কেটে দাও দেখি। যাই টক করে চুলটা কেটে আর গোফটা ছেটে আসি। কৈলাস, আমার চুলটা একটু কেটে দে দেখি। এই তো গোপাল দাদার হয়ে গেছে, এবার আপনারটা ধরবো। বাহ, চমৎকার হয়েছে। সত্যি তোমার হাতের কি গুণ গো, হ্যাঁ? বয়সটা যেন 10 বছর কমে গেল। তাহলে আসি ভাই। বলি গিন্নি, গিন্নি একটু শুনে যাবে? কি হয়েছে? যা বলবার তাড়াতাড়ি বলে ফেলো। কেন গো, কিসের এত তাড়া তোমার? বলি আমি ডাকলেই কি তোমার তাড়া লাগে? এমনি এমনি তো ডাকনি, নিশ্চয়ই কিছু মতলব আছে। সোজা কথা বলে দিচ্ছি, আমি এখন তোমার কোনো কাজ করতে পারবো না। হ্যাঁ, ভাত চাপিয়ে এসেছি। আহা গিন্নি, রাগ করছো কেন? আমি একটা ছোট্ট কাজের জন্যই তোমাকে ডেকেছি গিন্নি। কাজটা খুবই ছোট, সামান্য, তুচ্ছ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাকে বেশি বোঝাতে হবে না, আমি বুঝে গেছি তোমার থেকে আমার বুদ্ধি কিছু কম নয় গো। তাই নাকি? তা বলো শুনি, তুমি কি বুঝে গেছো? কেমন তোমার বুদ্ধি? তোমার হাতের ওই পুরনো নোংরা গামছাটা দেখে যে কেউ বুঝতে পারবে যে ওই গামছা তুমি সেলাই করে আবার ব্যবহার করার চিন্তা করছো। এটা পুরো এই তো বছর 3 আগে হাটবার থেকে কিনলাম, আরো বছর 3 হেসে খেলে চলে যাবে। শুধু একটু সেলাই করতে হবে, এই যা। তোমার লজ্জা করে না? এই এক গামছা 3 বছর ধরে ব্যবহার করে চলেছো, বলি কিপটে বুড়ো, আর কত কিপটেমি করবে। ছি 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 ছি। হাই হাই গিন্নি, কি হবে গো? তুমি কি সত্যি চাও এই ছেঁড়া গামছা নিয়ে আমি রাজসভায় যাই আর সবাই আমায় ব্যঙ্গ করুক? না, সেটা চাই না বলেই কাল আমি তোমার জন্য নতুন গামছা কিনে এনেছি। এই নাও। বলি করেছো কি গিন্নি? আমার কথা ভেবে তুমি নতুন গামছা নিয়ে এসেছো? এই যে অভাবনীয়, আমি তো ভাবতেই পারছি না। মূলজা, এখন নাও, চান করে এসো, তোমার ভাত বাড়ছি, রাজসভায় যেতে হবে তো।
এই দেখুন মহারাজ, এটি আমার গিন্নি আমাকে উপহার দিয়েছে। বাহ বাহ বাহ, চমৎকার গামছা গোপাল। তোমার গিন্নির নজর কিন্তু বেশ উঁচু দরের। ঠিক বলেছেন মহারাজ, এটি অত্যন্ত উন্নত মানের গামছা, এর কাপড়ও খুব ভালো। মহারাজ সত্যি এর থেকে আর ভালো উদ্ভাবনীয় আবিষ্কার হয় না। কি সাংঘাতিক! অতি সুন্দর গামছা গিন্নি দিল গোপালকে। গোপাল বেজায় খুশি, দেখিয়ে বেড়ায় সকলকে। এত সুন্দর গামছা গোপালের প্রাপ্যই ছিল মহারাজ। গোপালের কুষ্টি ছক বলছে গোপাল আরো এমন সুন্দর সুন্দর জিনিস পাবে ওর গিন্নির থেকে। সাধু সাধু। না হে গোপাল, তুমি ভাগ্যবান, তোমার তো গামছা জুটেছে। আমার ভাগ্যে তো কতদিন কিছুই জুটেনি। সারা জীবন শুধু সংসারের জন্য করে গেলাম, পেলাম না কিছুই। গোপাল, তোমার এত সুন্দর মন, এটাই আমার না খুব ভালো লাগে। তুমি আর তোমার গিন্নি নাতি নাতনিদের নিয়ে মহানন্দে থাকো, আর এটাই আমি সব সময় চেয়ে এসেছি। আপনার ভালোবাসায় আমি কৃতজ্ঞ মহারাজ। এটা কি হলো? গোপালকে নিয়ে মস্করা করার জায়গায় গোপাল এত প্রশংসা পেয়ে গেল, তা আবার মহারাজের মুখ থেকে। দাঁড়াও, আমিও কাল দেখাচ্ছি কি করে দারুণ প্রশংসা আদায় করে নিতে হয়। গোপাল কাল গামছা দেখালো, আর আমি এই ভীষণ সুন্দর রূপতে মাথানো লাঠি মহারাজকে দেখিয়ে সবার প্রশংসা আদায় করে নেব। একা গোপাল খালি প্রশংসা পাবে, তা কি করে হয়? মহারাজ, আমি সব সময় দেরি করে আসি বলে মন্ত্রী মশাই আমাকে বাঁকা কথা বলে, কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন মহারাজ, এখন কিন্তু আমি আর দেরি করি না, বরং মন্ত্রী মশাই নিজেই দেরি করছেন। তা তো চিন্তার কারণ বটে। মন্ত্রিত্ব এরকম দেরি হবার কথা নয়। মহারাজ, মনে হয় আমাদের মন্ত্রী মশাই খাজনা আদায়ে ব্যস্ত। ওহে পণ্ডিত, বলি এক পক্ষকালে আর কতবার খাজনা আদায় হয়? না গোপাল, তুমি ঠিকই বলেছ। মন্ত্রী দেরি করা আমাকে সত্যি ভাবাচ্ছে। আমাকে মার্জনা করবেন মহারাজ, আজ আমি দেরি করেছি। অবশ্য গোপাল যখন দেরি করে বারবার আপনার মার্জনা পেয়ে থাকে, সেখানে আমি নিশ্চিত মাত্র একদিন দেরি করবার জন্য আপনার মার্জনা আমি পাবো। আবার আমার নাম করার কি দরকার তা তো বুঝছি না। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, মার্জনা করলাম, কিন্তু তোমার দেরি করার কারণ কি? মহারাজ, আপনি এই লাঠি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। ওপরের এই অংশটি দেখুন, সম্পূর্ণ রূপতে বাঁধানো। বাহ মন্ত্রী, বাহ, লাঠিটা দেখতে কিন্তু চমৎকার লাগছে। কি বলো তোমরা সবাই? এ লাঠি নয় লাঠি, এ যেন জাদু কাঠি। কিন্তু মহারাজ, লাঠির সাথে দেরির কি সম্পর্ক? হ্যাঁ, তাই তো মন্ত্রী, কিন্তু লাঠির সাথে দেরির কি সম্পর্ক সেটা তো বুঝলাম না। হ্যাঁ মহারাজ, সম্পর্ক আছে। আমি এই লাঠি নিয়ে আজ হেঁটে হেঁটে আসছি। পথে সবাই দাঁড় করিয়ে আমাকে জিজ্ঞাসা করতে লাগলো কবে কি করে আমি এই লাঠি পেয়েছি। বাহ বাহ বাহ, তারা এও বলতে লাগলো যে এত সুন্দর লাঠি তারা আগে কখনো দেখেনি। সত্যি, সবাই সবাই ঠিকই বলেছে, এত সুন্দর লাঠি আগে আমি দেখিনি। বুঝেছি। কাল সবাই আমার গামছার প্রশংসা করাতে মন্ত্রী তুমি হিংসায় জ্বলেছ, তাই এই লাঠি নিয়ে খেলা। দাঁড়াও, এবার শুরু হবে আমার খেলা। বলি কি ভীমরতি ধরল? বুড়ো বয়সে হাতে গোলাপ ফুল নিয়ে চললে কোথায়? কোথায় আবার যাচ্ছি রাজসভায়। মহারাজকে এই গোলাপ ফুল উপহার দেব। মহারাজকে গোলাপ ফুল দেবে? কেন? মহারাজের বাগানে কি গোলাপ ফুল ফুটছে না? নাকি তুমি আর ভাড়ামি করতে পারছো না বলে তোমাকে মালির কাজ দিয়েছে? আহা, তা কেন হবে গো? কি যে বলো, তোর মাথাটা না একদম খারাপ হয়ে গেছে। কি জানি বাবু, তোমাকে আগে কখনো এরকম ফুল হাতে তো দেখিনি, তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা কাটাকাটি বন্ধ করো তো, এখন আর বক বক করার সময় নেই, আমি চললাম। মন্ত্রী, তুমি আজ জব্দ।
আমি বেশ বুঝতে পারছি তুমি আমাকে হিংসা করছো আর তাই একখানা লাঠি নিয়ে এসেছো। তুমি তো জানো না একটা লাঠির থেকে ফুলের জোর অনেক বেশি। এটা কি হলো? গোপাল কি মহারাজকে গোলাপ ফুল উপহার দেবে নাকি? সর্বনাশ! মহারাজ তো আনন্দে গোপালকে অনেক আশীর্বাদ করবে। না, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। আমি আসছি গোপাল, হ্যাঁ। মহারাজ, এই গোলাপ ফুলটি আপনার জন্য। করেছো কি গোপাল? আহাহাহা, কি চমৎকার ফুল! এত সুন্দর ফুল অন্য কোথাও নয়, আমার বাগানেই যেন শোভা পায়। দেখেছো সবাই, গোপাল আমাকে কত ভালোবাসে। ঠিক বলেছেন মহারাজ, গোপালের আপনার প্রতি ভালোবাসার কোনো তুলনাই হয় না। আহা, এই সুগন্ধি গোলাপের গন্ধে মনটা একেবারে জুড়িয়ে গেল। আর আমার আস্ত টব শুদ্ধ গোলাপ গাছের গন্ধে আপনার প্রাণ জুড়িয়ে যাবে মহারাজ। হ্যাঁ, গোলাপ গাছের কোনো গন্ধ হয় না মন্ত্রী মশাই, গন্ধটি আসে ফুল থেকে। ঠিক গোপাল, ঠিক। দেখুন মহারাজ, এই গাছে কত গোলাপ ফুটে রয়েছে। এতে গোপালের ওই গোলাপ ফুলের থেকে গন্ধ আরো বেশি। আপনার জন্য এনেছি মহারাজ। বেশ মন্ত্রী, বেশ। তুমি দেখছি আমাকে খুব ভালোবাসো, গোপালের থেকেও বেশি ভালোবাসো। আমি বেশ বুঝতে পারছি। কি ভয়ঙ্কর হিংসা! নিশ্চয়ই আমাকে পথে গোলাপ ফুল হাতে হাঁটতে দেখেছিল। ঠিক আছে, কি বুঝছো গোপাল? আপনি যথেষ্ট বিচক্ষণ মহারাজ, আপনি সবই বুঝতে পারছেন। প্রথমে লাঠি, তারপর টব শুদ্ধ ফুল গাছ। যা যা তুমি করছো, আমার মন্ত্রীও ঠিক তাই তাই করে চলেছে। মন্ত্রী আমাকে কোনোদিনই পছন্দ করে না, সে তো আপনি ভালো করেই জানেন মহারাজ। কিন্তু এখন দেখছি হিংসার মাত্রাটা খুবই বেশি। তা আর কি করা যাবে, এইভাবেই চলুক। না মহারাজ, আমার অনুরোধ যদি আপনি রাখেন তাহলে মন্ত্রীকে আমি জব্দ করতে পারি। তা কিরকম জব্দ? মহারাজ, আপনাকে একটু অভিনয় করতে হবে। অভিনয়? তা কিরকম শুনি? আমি আপনাকে আমার জন্য একটা প্রাসাদ বানিয়ে দেবার অনুরোধ করব। সে কি গোপাল, একটা পুরো প্রাসাদ তোমার চাই? কই, আগে কোনোদিন বলুন তো। না মহারাজ, আগে বলিনি, জানি আপনি না বলবেন। কিন্তু আমি যদি নবাবকে একটি প্রাসাদ আমার জন্য বানিয়ে দিতে বলি। তুমি কি বলছো না গোপাল? আমি কিছুই বুঝতে পারছি না। নবাব তোমাকে প্রাসাদ বানিয়ে দেবে? হ্যাঁ মহারাজ, এবং আপনি তাতে সম্মতি দেবেন, এটাই অভিনয়। আমি আপনার কাছে চাইবো, তাতে আপনি না বলবেন। কিন্তু নবাবের কাছে চাইতে যেতে পারি কিনা এই প্রশ্নের উত্তরে আপনি সম্মতি দেবেন। না, কিরকম সব গুলিয়ে যাচ্ছে। আপনাকে শুধু এইটুকুই আমার জন্য করতে হবে মহারাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মহারাজ, আমার একটি বিনীত আবেদন আছে আপনার কাছে। আপনি যদি আমার আবেদনটি রাখেন তাহলে আমার খুব উপকার হয়। তা বলো শুনি, কি তোমার আবেদন? মহারাজ, আমি একটি প্রাসাদ বানাবার আবেদন রাখছি আপনার কাছে। ওই একচালা মাটির বাড়িতে থাকতে আর মন চায় না মহারাজ। অসম্ভব গোপাল, তোমার এই আবেদন আমার পক্ষে রাখা সম্ভব হচ্ছে না। গোপালের মাথায় সম্ভবত কোনো রোগ হয়েছে মহারাজ। গোপালের এখন কি মহারাজের মতন প্রাসাদে থাকবার শখ হয়েছে? আমার খুব প্রয়োজন, তাই আমি আবেদন করেছি। কিন্তু গোপাল, তোমার কুষ্ঠিতে প্রাসাদে থাকা নেই যে। ওহে গোপাল, এ হলো ওই মনের অসুখ। আমার কাছে এর পাচন আছে। ঠিক আছে মহারাজ, আপনি শুধু এইটুকু অনুমতি আমাকে দিন যাতে আমি নবাবের কাছে প্রাসাদ বানানোর আবেদন করতে পারি। গোপাল, তোমার কি মনে হয় নবাব তোমার কথা শুনবে? দেখাই যাক না কি হয়। বেশ, এই অনুমতি আমি তোমাকে দিচ্ছি। তুমি নবাবের কাছে প্রাসাদ বানানোর জন্য আবেদন করতেই পারো। এবার নবাব তোমার আবেদন রাখবে কিনা সেটা তার ব্যাপার। চললাম গিন্নি, একটু দেখে শুনে থেকো কদিন। চললে মানে?
কোথায় যাচ্ছ? যাই একটু হাওয়া বদল করে আসি। দেখো দেখো দেখো, এই সকাল সকাল এই রকম হিয়ালি আমার একদম ভাল লাগছে না। আরে বাবা, নবাবের কাছে যাচ্ছি। হ্যাঁ, নবাবের কাছে? মানে সেই মুর্শিদাবাদ? নবাবকে একটি প্রাসাদ আমার জন্য বানিয়ে দিতে বলি। বলি তোমার মাথাটা কি একদম খারাপ হয়ে গেল গো? এবার এবার নবাব যখন ক্যাক করে ধরবে না, তখন বুঝবে কে যে কাকে ধরবে সেটা ঠিক সময়ে জানতে পারবে। গোপাল, কি ব্যাপার? এরকম আচমকা তোমার আগমন তো আগে ঘটেনি। তোমার রাজার শরীর ভালো আছে তো? হ্যাঁ কি বলো উজির? আগে হ্যাঁ জাহাপনা, গোপাল নিশ্চয়ই কোনো আবেদন নিয়ে এসেছে। আবেদন কিরকম শুনি গোপাল, বলো দেখি। হ্যাঁ নবাব বাহাদুর, আমার আবেদন হলো আপনি আমাকে একটা প্রাসাদ বানিয়ে দেবেন, আমি সেখানে থাকবো। গোপালের ইচ্ছে হয়েছে প্রাসাদে থাকবে, বাহ, শক্ত বন্ধ নয়। তা কৃষ্ণচন্দ্র তোমাকে অনুমতি দিয়েছে গোপাল? হ্যাঁ হুজুর, আমি মহারাজের অনুমতি নিয়েই এসেছি। বেশ বেশ বেশ, আমি তোমাকে প্রাসাদ বানিয়ে দেবো, কিন্তু একটা শর্তে। শর্ত? হ্যাঁ শর্ত, সেই প্রাসাদ বানানোর খরচা তোমাকে কিন্তু সুদে আসলে দিতে হবে। একেবারে দিতে পারবে না জানি, তাই প্রতি মাসে মাসে দিতে হবে। বলো রাজি? রাজি হুজুর, রাজি রাজি। তবে প্রতি মাসে ঠিক কত মূল্য দিতে হবে সেটা বললে খুব ভালো হয়। খাজাঞ্চি, মূল্যের পরিমাণ কত হতে পারে? আগে মানে হুজুর, গোপাল যদি প্রতি মাসে মাসে দেয় তাহলে এক মাসের মূল্য হবে 300 মোহর। হ্যাঁ, কি গোপাল, পারবে? নবাব বাহাদুর, প্রাসাদ বানানো শেষ হবার ঠিক 6 মাস পর থেকে আমি দিতে পারবো। আগে কিছু টাকা পয়সা জমিয়ে নিই, প্রতিদিন 10 মোহর করে মাসে 300 মোহর দিতে পারবো। 6 মাস? কিন্তু এই 6 মাস কি হবে? চিন্তা করবেন না নবাব সাহেব, এই 6 মাস আমি আপনার হয়েই কাজ করব, অন্য কোথাও যাব না। বাবা বাবা, এই তো সুযোগ, এই হাতছাড়া করা যাবে না। গোপালের বুদ্ধি এবার থেকে আমার হয়েই কাজ করবে। বেশ, তোমার প্রস্তাবে আমি খুশি, তুমি আমার হয়েই কাজ করবে। হ্যাঁ মন্ত্রী, এবার তুমি জব্দ হবে। মহারাজ, অনেক দিন হয়ে গেল গোপাল রাজসভায় আসেনি। এরকম তো দিনের পর দিন চলতে পারে না। আজ সকালেই আমার কাছে গোপালের একটি পত্র এসেছে, আর তাতে গোপাল জানিয়েছে তার প্রাসাদ নবাব বানিয়ে দিয়েছে, সে এখন সেই প্রাসাদেই থাকছে। হ্যাঁ, কিন্তু এ কি করে সম্ভব হলো মহারাজ? একজন লোক রাজসভার কোনো কাজ না করে প্রাসাদে বসে আছে। নবাব গোপালের কথায় যদি খুশি হয়ে প্রাসাদ বানিয়ে দেয়, আমার তো কিছু বলার নেই। গোপাল রাজপ্রাসাদে, নবাবপুরে ফেসাদে। গোপাল একটা আস্ত প্রাসাদ পেয়ে গেল না, আমাকে গিয়ে দেখতে হচ্ছে। আমিও নবাবের কাছে প্রাসাদ বানিয়ে দেবার আবেদন করব। একা গোপাল আস্ত প্রাসাদে থাকবে, এটা কিছুতেই মানা যাচ্ছে না। চমৎকার, আরাম করে বসে আছো। কি মনে হচ্ছে নিজেকে মহারাজ? মন্ত্রী মশাই যে, না আমি মহারাজ হতে যাব কেন? আমি তো গোপাল, গোপাল ভাঁড়। রাজসভায় না এসে এখানে প্রাসাদে বসবাস করা হচ্ছে, তা কিভাবে এলো এই প্রাসাদ শুনি? কিভাবে এলো সে তো অনেক কথা, তবে এটুকুই বলতে পারি সবই নবাবের করুণা। আমি এখন নবাবের সভা অলঙ্কৃত করছি। ঠিক আছে, তাহলে আমি চললাম নবাবের কাছে। কি খবর মন্ত্রী, তুমি কৃষ্ণচন্দ্রের রাজসভাতে না থেকে এখানে হাজির হলে কেন? তোমাকে তো আমি ডেকে পাঠাইনি। নবাব সাহেব, আমি একটা আর্জি নিয়ে আপনার কাছে এসেছি। সবাই তাই আসে, শুনি শুনি তোমার কি আর্জি? আপনি গোপালকে যেমন প্রাসাদ বানিয়ে দিয়েছেন, সেই রকম আমাকেও বানিয়ে দিতে হবে। গোপাল যেমন আপনার সভা অলংকার করছে, আমিও সেই রকম আপনার সভা অলংকার করব। তোমার স্পর্ধা তো কম নয়, দূর হয়ে যাও কুনি চোখের সামনে থেকে, তোমার মুখ আমি দেখতে চাই না। আজ্ঞে হুজুর। যাও।
কি মন্ত্রী মশাই, নবাব আপনাকে প্রাসাদ দিল না? নিজে এখন প্রাসাদে অনেক বড় বীর হনুমান হয়ে গেছো। তবে শুনে রেখো, আমি কিন্তু কৃষ্ণনগরের মন্ত্রী, আর তুমি একটা ভাঁড়। আমার আপনার মতো অত হিংসা অহংকার নেই মন্ত্রী মশাই। আমি এক কথায় এই প্রাসাদ মুক্ত হস্তে দান করে দিতে পারি। বাবা, তাই নাকি? তা এতই যখন দরদ, তাহলে আমাকে দাও না দেখি, তুমি কত বড় দাতা। বাহ, এই তো সুযোগ। দাঁড়ান মন্ত্রী মশাই, আমি নিচে আসছি। আজ থেকে এই বাড়ি আপনার, আর বাড়ির সমস্ত দায় দায়িত্ব, দেনা পাওনা, খরচাপাতি সবকিছুর ভারও আপনাকেই নিতে হবে। এটা এই কাগজে স্বাক্ষর করে দিতে হবে রাজসভার সকলের সামনে। ঠিক আছে, তাই হবে। একটা আস্ত প্রাসাদ বিনামূল্যে পেলে তার দায়ভার তো একটু নিতেই হবে। শুধু একটু আধটু না মন্ত্রী মশাই, পুরোটাই। আচ্ছা ঠিক আছে, নেব, সব দায়িত্ব নেব। তাহলে মহারাজ, আজ থেকে গোপালের প্রাসাদ আমার হয়ে গেল। হ্যাঁ, সে তো হলোই। তার সাথে ওই প্রাসাদের সব দায়ভার, খরচপাতি সবই আপনার। এই প্রাসাদ এখন আমার। কি আনন্দ, কি আনন্দ! গোপালের থেকে এই প্রাসাদ হাতে নিয়ে আনন্দটা আরো বেশি হচ্ছে। আমি আর ভাবতে পারছি না। কে তোমরা? হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়ালে কেন? আচ্ছা, আপনি কি এই গোপাল ভাঁড়ের থেকে এই প্রাসাদটা কিনে নিয়েছেন? গোপাল আমাকে এই প্রাসাদ দান করে দিয়েছে। আমি এখন এই প্রাসাদের সর্বেসর্বা, বুঝলে? তাহলে তোমাকেই টাকা দিতে হবে। মানে কিসের টাকা? এই যে শুনুন, পুরো 1 মাস কেটে গেছে। প্রতিদিন 10 মোহর, মানে 1 মাসে 300 মোহর তোমাকে এক্ষুনি দিতে হবে, বুঝেছো? এক্ষুনি দিতে হবে। আজ মাসের শেষ দিন, এক্ষুনি 300 মোহর চাই। কই, গোপাল তো এসব কিছু বলেনি। আপনি চুক্তিপত্র স্বাক্ষর করেছেন, এই বাড়ির সমস্ত দায়ভার পাওনার দায়িত্ব আপনার, তাই টাকা আপনাকে দিতেই হবে, দিতেই হবে। আমি কোথা থেকে দেব? আমার মাইনেই তো 100 মোহর। আমি এসব দিতে পারবো না। পারবি না বলছি, একে কি করা যায় বলতো? কি আবার? কি আবার? নবাবের কাছে নিয়ে যেতে হবে, সেখানে বিচার হবে। পাওনা না মেটালে ওই কারাদণ্ড হবে। ওরে বাবা গো, ও বাবা গো, আমার সর্বনাশ, আমার সর্বনাশ কি হলো গো? আমি গোপালের প্রাসাদ নিয়ে কি ঠাসাতে বললাম গো? আমি গোপালের প্রাসাদ নিয়ে কি বললাম গো? লা 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 লা। লা 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 লা। এই যে গোপাল দাদা, সকাল সকাল গুনগুন করতে করতে কোথায় চললে শুনি? এই কে? ও তুমি? বাজারে যাচ্ছি ভাই। তা তুমি পাকা পাকা কলা নিয়ে কোথায় চললে? আর বলো না গোপাল দাদা, বাচ্চারা বায়না জুড়েছে পাকা কলা খাবে। বাজারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখলাম কলা সস্তা, তাই কিনে নিলাম। বাহ বাহ, কলা সস্তা? তা কত করে দাম নিল শুনি? 1 ছড়া কলার দাম নিল 1 টাকা। ভালোই সস্তায় পেয়েছি, কি বলো গোপাল দাদা? হ্যাঁ, তা ঠিক। আমিও যাই, অনেকদিন পেটে পাকা কলা পড়ে না। কি, গোপাল দাদা তো এদিকেই আসছে। দাঁড়া, হ্যাঁ, আজ গোপাল দাদাকে না আচ্ছা করে জব্দ করব। এই যে ভাই, কলা কত করে? 1 ছড়া কলার দাম ওই 2 টাকা গোপাল দাদা। বলে কি? এই যে পুটির বাবা বললো 1 ছড়া কলার দাম 1 টাকা, তোমাকে বাড়িয়ে বাড়িয়ে দাম বলা হচ্ছে? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই যে কলার দাম বলছো না সোনার দাম বলছে শুনি? কলার দামই তো বলেছি, খামোকা ওই সোনার দাম কেন বলতে যাব গোপাল দাদা? 1 ছড়া কলার দাম 2 টাকা, একটু বেশি হয়ে গেল না? বেশি হলে কি করব গোপাল দাদা? বাজারে এখন কলার অনেক চাহিদা, তাই কলার দামও ওই দ্বিগুণ হয়ে গেছে। এই দামে নিতে হলে নাও, না হলে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাকে ভালো দেখে 1 ছড়া কলা দাও তো দেখি।
এই নাও। এ কি গোপাল দাদা, এই যে 1 টাকা? বাজারে এখন টাকারও অনেক চাহিদা ভাই, এই টাকার দামও দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ নয়, হ্যাঁ। যেমন নরম তেমন সুস্বাদু কলা। শুধু কয়েকটা দানা আছে আর কি। কই গো গিন্নি, বলি খেতে দাও, রাজসভা যেতে হবে তো নাকি? দিচ্ছি গো দিচ্ছি। আচ্ছা এত মনোযোগ দিয়ে কি দেখছো বলো তো গিন্নি? এই দেখো আমাদের উঠোনে কলা গাছের চারা বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আরে উঠোনে কলা গাছের চারা এলো কোথা থেকে? আরে মনে নেই কয়েকদিন আগে তুমি বাজার থেকে 1 ছড়া কলা কিনে এনেছিলে? সেই কলার দানা মাটিতে পড়ে তো গাছ বেরিয়েছে গো। হ্যাঁ বাহ, 2 টাকার বদলে 1 টাকা দিয়ে কলা কিনলাম, কলাও খেলাম, আবার সঙ্গে কলা গাছের চারাও পেলাম। দাঁড়াও দাঁড়াও, গাছের গোড়া একটু জল ঢেলে দাও তো গিন্নি। গাছে কলা ধরলে বাজারে বিক্রি করা যাবে। বাজারে এখন সোনার দামে কলা বিক্রি হচ্ছে বুঝলে, এই তালে কিছু পয়সাও ঘরে আসবে। মাসের শেষে গিন্নির বায়না বাড়তেই থাকে। আজ চিংড়ি খাবো, কাল ইলিশ খাবো, পরশু কাতলা খাবো, এবার কোন দিন বলবে তোমার মাথা চিবিয়ে খাবো। উফ, এদিকে হাতে নেই একটাও মোহর, এখন কি করে যে গিন্নির মাথা ঠান্ডা করি। লা 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 লা। কি সুন্দর এই আবহাওয়া, গায়ে মৃদুমন্দ বাতাস লাগছে, মনটা যেন খুশিতে ভরে যাচ্ছে। মহারাজকে দেখে মনে হচ্ছে আজ মহারাজের মনটা বেশ ভালো আছে। যাই, এই সুযোগে মহারাজের কাছ থেকে কিছু মোহর আদায় করে নেওয়া যায় কিনা চেষ্টা করে দেখি। মহারাজ, মহারাজ। কি মন্ত্রী, তুমি? কি হলো তোমার? বাচ্চাদের মতন কাঁদছো কেন? সে দুঃখের কথা আপনাকে আর কি বলবো মহারাজ, আমার গিন্নি পেটের ব্যায়াম হয়েছে মহারাজ। সে কি, কবে হলো? দিনক্ষণ মনে নেই মহারাজ, রোগ কি আর দিনক্ষণ পঞ্জিকা দেখে আসে? আচ্ছা 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 আচ্ছা, কিন্তু কি হয়ে তোমার গিন্নির মানে রোগটা কি? আগে আমার গিন্নি গত কয়েকদিন ধরে বেশি বেশি খাচ্ছে, সকালে খাচ্ছে, দুপুরে খাচ্ছে, রাতে খাচ্ছে, পেট ভরে খাচ্ছে, কবজি ডুবিয়ে খাচ্ছে, হাতের আঙুল চেটে খাচ্ছে, কিন্তু গিন্নির পেট আর ভরছে না। আর এদিকে গিন্নির জন্য বাজার করতে করতে আমার হাত পুরো ফাঁকা মাঠ হয়ে যাচ্ছে মহারাজ। কি, তো মহা গোলমেলে ব্যাপার। তাই তো মহারাজ আপনার কাছে ছুটে এলাম, এবার আপনি আমাকে বাঁচান মহারাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই না ধরো ধরো ধরো, আপাতত এইটা দিয়ে কয়েকদিন চালিয়ে নাও। তাতেও যদি তোমার গিন্নির পেট না ভরে তাহলে রাজবৈদ্যকে ডেকে একবার দেখিয়ে নিও। তার আর দরকার নেই মহারাজ, আমার গিন্নি একেবারে সুস্থ আছে। আমি যেটা চাইতে এসেছিলাম সেটা পেয়ে গেছি। হ্যাঁ আচ্ছা মহারাজ, চলি চলি। দেখেছো গিন্নি, এই কয়েকদিনের মধ্যেই কলা গাছটা বড় হয়ে আবার মোচাও ধরে গেল। ঠিক বলেছ, আর কিছুদিন পরে এই গাছে কলা ধরবে, আর আমি সেই কলা বাজারে নিয়ে গিয়ে দ্বিগুণ দামে বিক্রি করবো। বলি সব কলা বাজারে বিক্রি করে দেবে নাকি? না না না, 1 ছড়া কলা ঘরে রেখে দেবো,
আর সেটা দিয়ে 2 বেলা ভাত মেখে খাবো। এতে রান্নার ঝামেলাও করতে হবে না, জ্বালানি আর তেল মশলার খরচও বাঁচবে। সত্যি ভাগ্য করে একটা হাড় কিপটে বর পেয়েছি। কি ব্যাপার বলো তো, আজ রাজসভাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। লাগবেই তো মহারাজ, আজ যে গোপাল আসেনি। আসলে গোপাল একাই দুজনের জায়গা নিয়ে বসে তো, তাই গোপাল না এলে মনে হয় দুজন রাজসভায় আসেনি। হ্যাঁ, তাই নাকি মন্ত্রী মশাই? আমি একা দুজনের জায়গা নিয়ে বসি, তাই আমি না এলে মনে হয় দুজন রাজসভায় আসেনি। তাহলে এক কাজ করুন মহারাজ, আমার বেতনটাও বাড়িয়ে দ্বিগুণ করে দিন। সব কাজই যখন দুজনের করি, তখন বেতনের বেলায় একজনের বেতন কেন পাবো? এবার কি বলবে বলো মন্ত্রী? কি গোপাল, এসে থেকে দেখছি তোমার মুখে চওড়া হাসি লেগেই আছে। কি ব্যাপার বলো তো? আর কি বলবো মহারাজ, আমার বাড়ির উঠোনে একটা কলা গাছ হয়েছে, আবার তাতে মোচাও ধরেছে। কয়েকদিনের মধ্যে মোচা থেকে কলাও হবে। সেই কলা বাজারে বিক্রি করে কিছু পয়সা পাওয়া যাবে, এটা ভেবেই মুখ থেকে আমার হাসি কান পর্যন্ত পৌঁছে গেছে। গাছে মোচা হয়েছে দেখে গোপালের হাসি কান পর্যন্ত পৌঁছে গেছে মহারাজ। গাছে কলা হলে তো গোপালের হাসি মাথায় উঠে যাবে। তবে সাবধান গোপাল, একটু চোখে চোখে রেখো। আমাদের রাজ্যে অনেক বদলোক আছে যারা লোকের গাছের কলা কাঁঠাল এসব পেরে নেয়। সে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। গোপাল ভাঁড়ের বাড়ি থেকে চুরি করা এত সহজ নয়। খালি বড় বড় ভাষণ। শোনো গোপাল, চুরি যদি হওয়ারই থাকে তাহলে সেটা কেউ আটকাতে পারবে না। চুরি করা নিয়ে আপনার অনেক অভিজ্ঞতা আছে দেখছি মন্ত্রী মশাই। কি তুমি আমাকে চোর বললে? খুব খারাপ হচ্ছে কিন্তু গোপাল, এর ফল মোটেও ভালো হবে না। আমি প্রতিশোধ নেব, এই বলে দিলাম। এবার দেখছি গোপালের একটা ব্যবস্থা করতেই হচ্ছে। বেটা বড্ড বার বেড়েছে। প্রত্যেকবার গোপাল তোমাকে বোকা বানিয়ে মহারাজের থেকে পুরস্কার নিয়ে চলে যায়, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাও। এইবারও সেই রকম কিছু হয়েছে বুঝি? না না, ওরকম কিছু হয়নি। আজ গোপাল আমাকে সবার সামনে চোর বলে অপমান করেছে। সেই অপমান আমি কিছুতেই হজম করতে পারছি না গিন্নি। ইচ্ছে করছে গোপালের কলা গাছ থেকে মোচাটা পেরে ওটা গোপালের মাথায় ফাটাই। মোচা? আহা, কতদিন মোচার ঘন্ট খাই না গো। বাজারে এখন মোচার অনেক দাম গিন্নি, আর আমার হাতে পয়সা করিও নি। বাজার থেকে মোচা কিনতে কে বলেছে শুনি? তবে এই তো একটু আগে তুমি বললে গোপালের কলা গাছ থেকে মোচা পেড়ে গোপালের মাথায় ফাটাবে। আমি বলি কি, মোচাটা গোপালের মাথায় না ফাটিয়ে ঘরে নিয়ে এসো, আমি মোচার ঘন্ট রাঁধবো। ভালো বুদ্ধি দিয়েছো গিন্নি। এত করে বিনামূল্যে মোচার ঘন্ট, এতে করে বিনামূল্যে মোচার ঘন্ট খাওয়া হবে, আর গোপালের ওপর ছোট্ট করে প্রতিশোধটাও নেওয়া যাবে। সর্বনাশ সর্বনাশ, এ কি কাণ্ড রে বাবা! একেবারে ঘরের ভেতরে ঢুকে চুরি! হায় 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 হায়! কি চুরি? হায় 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 হায়! কি হয়েছে জিম্মি?
সকাল সকাল কি চুরি হলো? সকালে নয় গো, আমার মনে হয় যা হওয়ার ওই রাতেই হয়েছে। ওই দেখো, এ কার কাজ হতে পারে বলো তো? এই কেলে পচা নয় তো? হ্যাঁ, না 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 না, কেলে পচা আর যাই করুক আমার বাড়িতে চুরি করবে না। তবে সেটাই তো ভাবছি গিন্নি। ভোলা ময়রা না না, গত কয়েকদিন তো আমার সঙ্গে তার দেখাই হয়নি। দোকানদার, কিন্তু দোকানদার কেন চুরি করতে যাবে? না না না, তবে মন্ত্রী মশাই, রাজসভায় মন্ত্রী মশাই আমাকে বলেছিল প্রতিশোধ নেবেন। হ্যাঁ, এটা তার মানে মন্ত্রী মশাইয়েরই কাজ। কিন্তু সন্দেহের বশত কাউকে চোর বলা চলে না, তার জন্য দরকার প্রমাণ। এই সাত সকালে আবার কোথায় চললে শুনি? প্রমাণ জোগাড় করতে। হ্যাঁ, যাই, গিয়ে মন্ত্রী মশাইয়ের বাড়িতে একটু আড়ি পেতে দেখি কোনো প্রমাণ জোগাড় করা যায় না। যে চুরি করেছে তাকে যদি একবার ধরতে পারি, তাহলে আমিও তাকে ছেড়ে কথা বলবো না। আজ একটু কষিয়ে মোচার ঘন্টটা রেঁধো গিন্নি, ওটা দিয়ে ভাত খেয়ে রাজসভায় যাব। হবে গো হবে। বলছি, তুমি যে গোপালের বাড়ি থেকে মোচাটা কেটে নিয়ে এলে, গোপাল দেখতে পায়নি তো? দেখবে কি করে, গোপাল তো তখন নাক ডেকে ঘুমোচ্ছিল। যেটা সন্দেহ করেছিলাম সেটাই দেখছি সত্যি হলো। দাঁড়ান মন্ত্রী মশাই, এবার শুধু দেখুন গোপাল কিভাবে এই মোচা চুরির প্রতিশোধ নেয়। এবার এমন শিক্ষা দেব যে মোচা কেন, কলা গাছ দেখলেও মন্ত্রী মশাই ভয় পেয়ে পালাবেন। গোপালের পিছনে লাগতে আসলে তার ফল যে ভালো হয় না মন্ত্রী মশাই। যাই, তাড়াতাড়ি পা চালিয়ে যাই, এক্ষুনি একবার রাজবৈদ্যের কাছে যেতে হবে আমাকে। রাজবৈদ্য বাড়ি আছেন? আছি গোপাল, আছি। বলছি যে ওই তোমার শরীর স্বাস্থ্য সব ঠিক আছে তো? আর কি বলবো বলুন রাজবৈদ্য, খেয়েই চলেছি, কিন্তু খাবারগুলো কিছুতেই পেট থেকে বেরোতে চাইছে না। তাই তো আপনার কাছে ছুটে এলাম। বুঝেছি গোপাল, ভিতরে এসো, আমি তোমাকে ওষুধ দিচ্ছি। এসো এসো। এই নাও গোপাল, এতে আছে আমার বানানো বিশেষ তোলাপ, আর এটা পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে জমে থাকা সব খাবার একেবারে ঝড়ের গতিতে বেরিয়ে আসবে। ধন্যবাদ বৈদ্যমশাই। নাও নাও, হা করো। না না, এখন নয় বৈদ্যমশাই, এখানেই যদি পেট মোচড় দিয়ে ওঠে তাহলে হেঁটে হেঁটে আর বাড়ি ফিরতে পারবো না। তাই এটা আমাকে দিন, আমি বাড়ি গিয়ে খেয়ে নেবক্ষণ। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, এই নাও ধরো। চলি বৈদ্যমশাই। আর দুটো ভাত দি। দুটো কেন, জটা পারো দাও। আজ গোপালের গাছের মোচা দিয়ে ভাত খাবো বলে কথা। দাঁড়াও, আমি রান্নাঘর থেকে মোচার ঘন্টটা নিয়ে আসি।
দারুণ রেঁধেছো গিন্নি। আচ্ছা, প্রতিশোধ নিয়েছি আমি। এবার রাজসভায় গিয়ে গোপালের মুখটা দেখবো শুধু। আহা আহ কি ব্যাপার মন্ত্রী? নতুন কোনো আতর কিনেছো বুঝি? আতর নয় মহারাজ, আমার গিন্নির রান্নার গন্ধ শুকছি। আজ আমার গিন্নি মোচার ঘন্ট রেঁধেছে। যেমন তার স্বাদ তেমনি তার গন্ধ এখনো হাতে লেগে রয়েছে মহারাজ। তাই নাকি? বাহ 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 বাহ। ওই তো গোপালও এসে গেছে। কি ব্যাপার গোপাল, আজও দেখছি তোমার মুখে হাসি লেগে রয়েছে। গোপালের মুখে যে সব সময় হাসি লেগে থাকে মহারাজ। কি গোপাল, তোমার কলা গাছে হওয়া মোচাটার খবর কি? এখনো আছে না চুরি হয়ে গেছে? চুরি হয়ে গেছে মন্ত্রী মশাই। সে কি, চুরি হলো কি করে? গোপালের গাছ থেকে মোচা চুরি হয়ে গেছে, আর আর গোপালটা হাসছে। আমার তো মোচা চোরের কথা ভেবেই হাসি পাচ্ছে। এই কি ব্যাপার, একটু খুলে বলো তো গোপাল। আমার যে কিছুই মাথায় ঢুকছে না। আমারও তো মাথায় ঢুকছে না। ভাবলাম মোচা চুরি হয়ে যাওয়ার দুঃখে গোপাল কাঁদবে, তা নয়, গোপাল যে দাঁত বার করে হাসছে। গতকাল আপনি যখন আমাকে বললেন ওই চোখ কান খোলা রাখতে, তখন আমি ভাবলাম সত্যি তো, যদি আমার কলা গাছ থেকে মোচাটা সত্যি সত্যি চুরি হয়ে যায় তাহলে কি হবে। তাই তখনই আমি ছুটে গেলাম বাজারে। বাজারে? কেন কেন বাজারে গেলে কেন? বাজারে গিয়ে আমি কম দামে একটা পচা মোচা কিনলাম। তারপর বাড়ি ফিরে বাজার থেকে কিনে আনা ওই পচা মোচাটা আমার কলা গাছে ঝুলিয়ে দিলাম। ব্যাস। হ্যাঁ মন্ত্রী মশাই, আর আসল মোচাটা কলা পাতা দিয়ে মুড়ে গাছের ফাঁকে গুজে রাখলাম। সকালে উঠে দেখি চোর এসে ওই পচা মোচাটা কেটে নিয়ে গেছে। তোমার পেটে পেটে এত বুদ্ধি? হ্যাঁ, তাই তো এত হাসছি মহারাজ। চোর আমার বাড়ি বয়ে এসে পচা মোচাটা কেটে নিয়ে গেছে। আমি শুধু ভাবছি চোরের কথা। চোর যদি এই পচা মোচাটা রান্না করে খায় তাহলে আর দেখতে হবে না মহারাজ। ওরে বাবারে, ওরে বাবারে, কি হলো মন্ত্রী? গোলমাল মহারাজ, গোলমাল। পেটের মধ্যে যুদ্ধ চলছে। ওরে বাবারে, ওরে বাবা রে। কি? আরে মন্ত্রী গেল কোথায়? যেখানে যাওয়ার সেখানেই গেছে মহারাজ। মানে আর কিছুই নয়, গতকাল রাতে আমার গাছ থেকে মোচাটা চুরি করেছে আমাদের মন্ত্রী মশাই। মন্ত্রী? আগে হ্যাঁ মহারাজ, আর আমিও আচ্ছা করে প্রতিশোধ নিয়েছি। প্রতিশোধ? কিভাবে নিলে প্রতিশোধ? কেন, রাজবৈদ্য আমাকে সাহায্য করেছে যে। আমি কিভাবে তোমাকে সাহায্য করলাম গোপাল? আপনার দেওয়া জোলাপ খেয়েই তো আমাদের মন্ত্রী মশাই ছুটোছুটি শুরু করেছে। তবে পুরো ঘটনাটা একবার বলি শুনুন। তবে বাজার থেকে পচা মোচা কিনে আনা। সব মন গড়া কথা মহারাজ, মন্ত্রী মশাইকে চমকে দেওয়ার জন্য। আজ মন্ত্রী মশাইকে এমন চমকে দিয়েছি যে উনি ছুটতে ছুটতে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবেন না। তবে একটাই দুঃখ মহারাজ, ভেবেছিলাম গাছে কলা হলে সেই কলা বিক্রি করে কিছু মোহর ঘরে তুলবো, কিন্তু কিন্তু কিছু নেই গোপাল। তোমার যা বুদ্ধি, তাতে তোমাকে পুরস্কার না দিয়ে থাকাই যায় না। এই না, আচ্ছা শিক্ষা দিয়েছো তুমি মন্ত্রীকে। ভবিষ্যতে এই রকম কাজ করার আগে মন্ত্রী দুবার করে ভাববে। গোপালের পিছনে লাগলে গোপাল তাকে ছেড়ে দেয় না মহারাজ, ঠিক প্রতিশোধ নেয়।
ওরে বাবা রে, হয়েই যাচ্ছে কিছুতেই শেষ হতে চাইছে না যে। ওরে বাবা রে, আর আর কোনোদিন আমি মোচার ঘন্ট খাবো না। ওরে বাবা রে। কই আজও তো গোপালকে দেখছি না। সেই যে গোপাল গেল তো গেল আর এলো না, দুষ্টু। দেখুন, গোপাল এখন কোনো গর্তে ঢুকে নাক ডেকে শীত ঘুম দিচ্ছে। না না, গোপালকে এবার ভালো রকমের শিক্ষা দেব। একবার আগে ওকে বাগে পাই, তারপর নরমে গরমে ওকে টের পাইয়ে দেব। তাহলে তো কোনো কথাই নেই। এবারেও কাজের কাজ কিছু হবে বলে মনে হয় না। কেন 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 এ কথা কেন বলছো মন্ত্রী? কারণ মহারাজ, আপনি যত গর্জান ততটা বর্ষান না, মানে গোপালকে কিছুই বলেন না। কি আর বলি বলো, যত যাই হোক গোপাল যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে। এই কথা কি আপনি হলফ করে বলতে পারেন মহারাজ? মহারাজ, আপনি সব সময় গোপালকে তোল্লা দিয়ে কথা বলেন বলেই গোপাল আপনাকে এত ভালোবাসা দেখায়। তাহলে গোপালকে আচ্ছা করে পেঁচ মেরে দিলেই গোপাল টের পেয়ে যাবে। আমিও তো সেই কথাই বলছি। গোপালের সব সুযোগ সুবিধে পাওয়া বন্ধ করলেই গোপালের আসল রূপ দেখতে পাবেন মহারাজ। উমা, এইবার মহারাজ গোপালের হাল করবেন একদম বেহাল। বেশ, তবে গোপালকে একটু ধমক দিয়ে দেখি দেখি তারপরেও গোপাল আমাকে একই রকম পছন্দ করে কিনা। আমিও তো সেটাই চাই মহারাজ, যে গোপালের কপালে আপনি আচ্ছা করে তালা লাগিয়ে দিন। এই, কে আছো? যাও যাও সেপাই, গোপালকে আমার কাছে হাজির হতে বলো। ওকে কি করে জব্দ করতে হয় তারপর আমি দেখছি। ওহ, আমাকে তোরা আচ্ছা ঝামেলায় ফেললি রে। ঝামেলার কোথায়, এটা তো খেলার গো গোপাল দাদু। এবার দেখি তুমি আমাদের কেমন খোপা খপ ধরতে পারো। তবে খবরদার, চোখ থেকে কাপড় সরিয়ে কোনো রকম কায়দা করবে না। বলে যা তোরা কথা বলে যা। আমি বরং তোদের গলার আওয়াজ শুনেই আন্দাজ করি তোরা কে কোন দিকে আছিস। আইটা গোপাল, আহ দেখো কি ফুর্তি, মহারাজকে ফাঁকি দিয়ে এখানে কানামাছি খেলছে। ধরে ফেলেছি বাবা, পালাবি কোথায়? আরে ছাড়ো, কাকে বলতে কাকে ধরেছো দেখো। দাদু পারেনি। আরে আরে, তাই তো। আমাকে না ধরে গিয়ে মহারাজের পা ধরকে চাও। কেন এখন আবার কি কাজ পড়লো ভাই? মহারাজ তোমার নামে রেগে একেবারে খাওয়া হয়ে আছেন। হ্যাঁ তাই নাকি? তা আমি আবার মহারাজের কি পাকা ধানে মই দিলাম? সে তুমি জানো। মহারাজ আগে ভাবতেন যে তুমি ওনাকেই ভালোবাসো, কিন্তু এখন সবার কথা শুনে মহারাজও অন্যরকম ভাবছেন। বটে, তার মানে আমি নেই বলে সবাই আচ্ছা করে মহারাজের মাথাটা চিবোচ্ছে। সে আমি কি জানি, শুধু মহারাজ বলেছে তুমি যেন শিগগিরই গিয়ে মহারাজের সঙ্গে দেখা করো। বেশ, মহারাজ বলেছেন যখন, তখন সে কথা আর ফেলে দিই কি করে। দেখি তারপর কপালে কি আছে। প্রণাম মহারাজ। এতদিনে তোমার সময় হলো তাহলে? এটা কি মামার বাড়ি পেয়েছো যে যবে খুশি আসবো আর যবে খুশি যাব? আগে মামার বাড়ি নয় তো, ওটা শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? আগে হ্যাঁ মহারাজ, আমি তো শ্বশুর বাড়ি গেছিলাম, আর সেখানে এমন খাতির যত্ন করেছে যে কিছুতেই ছাড়ছিল না। ও পারো বটে গোপাল, হ্যাঁ শেষে কিনা শ্বশুর বাড়িতে গিয়ে মোৎসব করলে। তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, তবু গোপালের শখ যায়নি। সোজা কথায় কাজ না হলে বাঁকা কথাতেই কাজ হয়। ওড়াচ্ছি আমি, দাঁড়াও। এবার আমি গোপালের ডানা ছাঁটার ব্যবস্থা করছি। সেই জন্যই দেখছি গোপালের ভুঁড়ি ফুলে একেবারে জয় ঢাক হয়ে গেছে। দেব নাকি তাহলে ঢাক একটু বাজিয়ে? বাজাতে হবে না, এবার যে মহারাজ সেই ঢাক ফাটিয়ে দেবে গোপাল। ও
তাহলে গোপালেরও খাতির খাবার জায়গা আছে। সেটাই তো ভাবছি মহারাজ, গোপাল এমন কিপ্টে যে কোনো আত্মীয় স্বজনের সঙ্গে তোর সম্পর্কই নেই, তাই এক শ্বশুর বাড়ি ভরসা। তবে আমার উপর ভরসা করো না গোপাল, এই কদিনের জন্য তোমার মাইনে আমি কেটে নিলাম। দেখ কেমন লাগে। কি গো, আজ যেন একটু সকাল করে ফিরে এলে, এই বলি সব ঠিকঠাক আছে তো? কেন এই তুমি আবার বেঠিকের কি দেখলে? আহা, না হয় জানতেই চেয়েছি, তাহলে ওরকম চেঁচিয়ে উঠবে? বুঝতে পেরেছি মহারাজ নিশ্চয় তোমাকে দু চার কথা শুনিয়েছেন, তাই তো? তা বুঝতেই যখন পেরেছো তখন তাহলে খুঁচিয়ে ঘা করছো কেন? আর যদি জানতেই চাও তাহলে শোনো, মহারাজ আমার মাইনে কেটে নিয়েছেন। বলেছিলাম তখন তো আমার ছোট কথায় কান দাওনি, এখন ঠেলা সামলাও। হ্যাঁ, আমার ঠেলা আমি সামলাবো। তাই শুধু এই কথা নাকি অন্য কিছু আছে? অন্য আবার কি? রাজসভায় সবাই বলা কওয়া করছে আমার নাকি শ্বশুর বাড়ি ভরসা, বাকি সব আত্মীয় স্বজন ফর্সা হয়ে গেছে। মা, সে কি কথা? না 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 না, তুমি বরং এক কাজ করো। তা কাজটা কি শুনি? তুমি সবাইকে নিয়ে আমাদের মেয়ে জামাইয়ের বাড়িতে গিয়ে ভোজ খাইয়ে আনো বরং, তাতে তোমার বদনামও বুঝবে আর মহারাজও খুশি হবেন। এইটা তুমি ভালো বলেছো গিন্নি, তবে ভোজ আমি সবাইকে খাওয়াবো, শুধু মহারাজকে ছাড়া। ওমা, সে আবার কি? তবেই তো এক ঢিলে দুই পাখি মারা যাবে গিন্নি। চট করে মাথায় একটা বুদ্ধি চলে এসেছে গিন্নি। না না না, এটাকেই কাজে লাগাতে হবে, কাজে লাগাতেই হবে। হ্যাঁ, ও গোপাল দাদু, কি গো তুমি আজ যেন কেমন নেচে নেচে উঠছো? শোন, দাদু মাঝে মাঝে এরকম আনন্দে নেচে ওঠে, এতে আবার অবাক হওয়ার কি আছে? না না, অন্য কোনো ব্যাপার আছে মনে হচ্ছে। হ্যাঁ, ব্যাপার একটা আছে বই কি। তবে শোন, এ ব্যাপারে তোদেরও একটু সাহায্য করতে হবে। বেশ, তবে শোন, তোদের কানে কানে বলে দিই তোদের কি করতে হবে। এবার জমবে মজা। এ কি গোপাল, আজ যেন কেমন শুকনো শুকনো দেখাচ্ছে। তাহলে একটু জল ছিটিয়ে দিন মহারাজ, দেখবেন তাহলে আবার কেমন তাজা হয়ে যাব। তবে কাল গোপালকে যা ভেজেছি তাতে ওর টাটকা হতে বেশ সময় লাগবে। ঠিকই বলেছেন মন্ত্রী মশাই, পেটের ভেতরটা কেমন গুড়গুড় করছে। না মানে আপনাদের কোথাও নিয়ে গিয়ে ভোজ না খাওয়ানো অবধি মনটা কেমন যেন উসখুস করছে। বলো কি গোপাল, তুমি খাওয়াবে ভোজ? হ্যাঁ, তাও একেবারে আমার মেয়ে জামাইয়ের বাড়িতে নিয়ে গিয়ে। মনে হচ্ছে কালকের চিমটি খেয়ে গোপালের বেশ ভালোই লেগেছে। তাহলে মন্ত্রী মশাই, বিজ্ঞানী, রাজপণ্ডিত, অমাত্য, সেনাপতি, রাজজ্যোতিষী, রাজবৈদ্য আর কবি, আপনারা সবাই তৈরি হয়ে নিন। আপনাদের শুধু যেতে হবে, বাকি সব দায়িত্ব আমার। গোপাল, না মানে তুমি তাহলে সত্যি সত্যি আমাদের ভোজ খাওয়াবে? না মানে এসবের আবার কি দরকার ছিল? হ্যাঁ, দরকার আছে কি নেই সে তো যথাসময়ে বুঝতে পারবেন মন্ত্রী মশাই। তাহলে এবার আমি আসি মহারাজ, আমাকে আবার আগে থাকতে সব জোগাড় যন্ত্র করতে হবে। অতিথি সেবা কি আর মুখের কথা? যা, গোপাল চলে গেল, কিন্তু কই আমাকে তো কিছু বললো না। কি করে বলবে মহারাজ? আপনি ওকে যা ব্যথা দিয়েছেন তাতেই তো ওর কথা বন্ধ হয়ে গেছে। ও, তার মানে আমার উপর রাগ করে ও আমাকেই নেমন্তন্ন করলো না। একদম ঠিক বুঝেছেন মহারাজ, এর থেকেই বুঝতে পারলেন তো যে গোপাল আপনাকে ভালোবাসে না। তাই তো মনে হচ্ছে এবার। গোপালকে চিনতে আমার আর বাকি নেই। আপনাকে গোপাল ভালোবাসে শুধু স্বার্থের জন্যে। এটা মন্ত্রী মশাই ঠিক কথা বলেছেন। সে যাই হোক, তবে আমাদের ভোজের ব্যবস্থা তো হয়েছে। শুনেই পেটটা যেন কেমন ভরে ভরে গেল। তাহলে আপনি এখানেই চেপে বসুন পণ্ডিত মশাই, আমরা যাই। না না, আমিও যাব। বেশ, তাহলে চলুন সবাই, আমরাও তাহলে আসি মহারাজ। কি আর বলি, এসো।
গোপাল ঘটা করে নেমন্তন্ন তো করলো, কিন্তু কোথায় যাব আর কি করে যাব ঠিক সেটা বললো না তো। ওইটাই তো গোপালের চালাকি মন্ত্রী মশাই। তলোয়ার নেই কামান নেই, চললাম কুটুম বাড়ি ভোজ খেতে। এ আবার হয় নাকি? ওহ, এই মাথা মোটাকে নিয়ে যে কি করি, বলি সামনে তলোয়ার কামানোর কি দরকার শুনি। এই জন্যই শাস্ত্রে বলে কথা কম কাজ বেশি। কিন্তু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছি মারা ছাড়া আর কি কাজ আছে শুনি? আমরা তাহলে না হয় ওই গাছের পাতাই গুলি। হ্যাঁ, কাজকর্ম না থাকলে তাই গোনো, যত সব। আচ্ছা, গোপাল আবার আমাদের টুপি পরালো না তো? বলা যায় না গোপালের কখন কি মতিগতি হয়। গোপাল আমাদের ধোকা দেবে? অত বোকা আমি নয়। আমাকে টুপি পরাতে গেলে গোপালের টাকেই আমি দুব্ব ঘাস গজিয়ে ছাড়বো। আপনারা সবাই দেখছি একেবারে যাওয়ার জন্য তৈরি। সে তো সেই কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন দড়কা হয়ে গেলাম। দাদু আপনাদের যাওয়ার জন্য এই গরুর গাড়ি পাঠিয়েছে, তাহলে এতেই উঠে বসুন এবার। যাক, তাহলে তো বেশ হেসে খেলেই পৌঁছে যাব, আর কোনো চিন্তাই নেই। বেশ ভালো করে গুছিয়ে বসে সবাই, মনে হচ্ছে খাতির বেশ ভালোই হবে। ওহে বাবা রে, আরামের বদলে যে হাড়গোড় একেবারে গরম হয়ে যাচ্ছে। ও মা, এটা কি রাস্তা? যেন গরুর গাড়ির ভিতরে আমরা সবাই মুড়ির বস্তা। শুধু শুধু সুস্থ শরীর ব্যস্ত করা। এই যে ভাই, আর কতটা পথ বাকি আছে বলো তো? এখন নড়ে চড়ে বসুন দেখি, এই তো সবে শুরু। ওরে বাবা, এ বলে কি? হ্যাঁ, এখনো পুরো রাস্তাটাই বাকি। হ্যাঁ, তা প্রায় ক্রোশ দুয়েক তো হবেই। দেখবেন ওই হেলতে দুলতে ঠিক পৌঁছে যাবেন। তখন থেকে তো শুধু দুলেই যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি। কি গেঁড়া করে পড়লাম রে বাবা। ও মা, ছেড়ে দি মা, কেঁদে পাচ্ছি। উনি বাবা গো। ঢের হয়েছে, ঘাট হয়েছে, এই গরুর গাড়িতে বসে নামিয়ে দে ভাই, বাকিটা পথ না হয় হেঁটে হেঁটেই পার করে নেবো। সুখের থেকে শান্তি ভালো, সবাই গাড়ি থেকে নেমে পড়ো দেখি। ওমা, আপনারা এতেই হাঁপিয়ে গেলেন? এখনো তো অনেকটাই পথ বাকি। এখনো অনেকটা? না না, তেমন কিছু না, সামনে একটা মাঠ, তারপরে আর একটু। ওইটুকু পথ সহজেই পার করে নেব। মনে হচ্ছে এই মাঠটা পার হলেই আমরা পৌঁছে যাব, আর বেশি কাঠখড় পোড়াতে হবে না। হ্যাঁ, ওই গরুর গাড়ির বদলে এই হাঁটি হাঁটি পা পাই ভালো। হাঁটি হাঁটি পা পা, গোপাল বলে দেখে যা। ওরে বাবা রে, গেল গেল, পাটা মনে হচ্ছে কেটে ফালা ফালা হয়ে গেল। কি হয়েছে মন্ত্রী মশাই? এই বয়সেও কি চোখের মাথা খেয়েছো? দেখছো না পায়ের কি অবস্থা? ওহ, ওরে বাবা, শেষে কিনা পচা শামুকেই পা কাটলো। আমি বাবা পা সামলে চলি। আমি তো দেখছি কাঠটা ফুটে পাটা বোধহয় ফুটাই হয়ে গেল। ওরে বাবা, উফ। আসল কথা হলো হাঁটাহাঁটির অভ্যাস না থাকলে যা হয়। তোমার যখন অভ্যাস আছে তখন তুমি না হয় নিজের তরকাতেই তেল দাও। তেল দাও আর ঘি দাও, আমাদের অবস্থা করুন। ওহ, এই পথ যে কখন শেষ হবে কে জানে। আহা, এই অল্পেতেই ভেঙে পড়ছেন কেন মন্ত্রী মশাই? হ্যাঁ, কষ্ট করলে তবেই তো কেষ্ট পাওয়া যায়। হ্যাঁ, আমাদের জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করছে।
বাপ গেল রে, পা খুলে হাতে চলে এলো রে বাবা রে, গেলাম রে, গেলাম। আহা, আরে একটু তো চোখ কান খোলা রাখতে হয় নাকি? আমি গেলাম রে। নে এবার বোঝ কে কাকে সামলাবি সামলা। হ্যাঁ হ্যাঁ, এবার একটু সামলে নিয়ে বাকি পথটা পার হয়ে যান সবাই। বাকি পথ মানে? সামনেই একটা নদী, ব্যাস ওই নদীটা পার হলেই একটুখানি রাস্তা। হ্যাঁ, এরপর আবার নদী? তাই আমি ভাবি নদীটা পার করতে পারি যদি। নদীর কথা নদীতে, এখন চলো সবাই। যাও না যাও, মজার টের পাবে। এই তো নদী আছে, আর নদীর ধারে একটা নৌকো আছে। কিন্তু কিন্তু নৌকো চালাবে কে? মানে কোথাও তো মাঝিকে দেখছি না। যদি মাঝির দেখা না পাই তাহলে নিজেরাই চলো রে। না না না, ওই নৌকো বাবা আমার কম্য না। ওর বাবা, কাজটা কি ভারী, আমি কি পারি? পারি না পারি বন্ধ করে দেব তাড়াতাড়ি। সবাই নদী পার করার কথা ভাবছো, আর ওদিকে যে আমার পেটে ছুঁচো দৌড়চ্ছে। ওই কথা আছে না, ওই মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তাহলে চলো সবাই মিলেই করি। জল লাগাকে হাইয়া। এ আবার কেমন কথা? ওরে বাবা রে, গেলাম রে, এবার তো সামলানো যায়। ওরে বাঁচা রে, উল্টে গেলাম রে, বাঁচা বাঁচা, কেউ আমাদের বাঁচা। মনে হচ্ছে সব পরিশ্রম জলে গেল। বাঁচাও বাঁচাও। এই তো এবারে ব্যাগ চলে এসেছেন। এই তো খাবারটা বেরোলেই বাড়ি এক্ষুনি পৌঁছে যাবেন। ওই তো দেখা যায় কুটুম বাড়ি। চল চল সবাই তাড়াতাড়ি। ওই তো গোপাল দাঁড়িয়ে আছে। এই তো সবাই এসে গেছেন। তবে জামা কাপড়ের অবস্থা দেখে তো মনে হচ্ছে যাত্রাটা সামান্য মাত্রা ছাড়া হয়েছে। আমাদের যে কি হয়েছে সেটা আমরাই জানি। এখন খেজুরে আড়া বন্ধ করে খাওয়ার কি ব্যবস্থা আছে সেটাই দেখাও দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, খাবার তো তৈরি আছে। হ্যাঁ কই রে মা, দে রে দে দে, অতিথিদের মুখে ভাতটা তুলে দে। আহা, অতিথি নারায়ণ বলে কথা। হ্যাঁ, এত ঝক্কি ঝামেলা পুড়িয়ে শেষে কিনা পুঁই শাকের চচ্চড়ি। জসমিন দেশে জদাচার, খেতে হলে খান, না হলে আবার আছাড়। ওরে বাবারে, আবার আছাড়? না ভাই গোপাল, এবারের মতো ছেড়ে দাও। বেশ, তবে তাই দিলাম। আরে আরে, ব্যাপার কি? সবার মুখ দেখে মনে হচ্ছে সবাই ভীষণ কষ্টে আছে। সবার কথা জানি না গোপাল, তবে আমাকে কিন্তু তুমি খুব খুব কষ্ট দিয়েছো। এ আপনি কি বলছেন মহারাজ? তুমি সবাইকে খাতির করে নিয়ে গেলে, অথচ আমাকেই নিয়ে গেলে না। খাতির না মাথা, অত কষ্ট করে নিয়ে শেষে কিনা পুঁই শাকের চচ্চড়ি আর ফ্যান ভাত। ওই খেয়ে আমার তো পেটের ভেতরটা এখনো দপদপ দপদপ করছে। ওরকম দুর্গম রাস্তা
খানাখন্দ মাঠ ঘাট নদী নালা পেরিয়ে কি কি খাতিরটাই না পেলাম। ওহো, যেতে না যেতেই একেবারে গরম গরম ধরিয়ে দিল। কি আর করব বলুন, যার যেমন সামর্থ্য তার বাইরে আর যাই কি করে বলুন। ওই কথাটা তো আগে বললি হতো, শুধু শুধু এই সুস্থ শরীরকে ব্যস্ত করা। ও তাহলে বলছো তোমাদের সবারই বেশ কষ্ট হয়েছে? কি আর বলবো মহারাজ, প্রাণ নিয়েই ফিরে এসেছি, এই যথেষ্ট। শিরদাঁড়া এখনো যন্ত্রণায় টন টন করছে। আমার কোনো ওষুধেই ব্যথার উপশম হচ্ছে না। অমন খাতিরের ঠেলায় আমার হচ্ছিল দম বন্ধ, কোনো ভাষা খুঁজে পাইনি, হারিয়েছিলাম ছন্দ। তাহলে বুঝলেন তো মহারাজ, কেন আমি আপনাকে ঘটা করে ডেকে নিয়ে যাইনি। এবার যেন একটু একটু বুঝতে পারছি মনে হচ্ছে। আপনাকে আমি খুবই ভালোবাসি মহারাজ, যেমন আপনি আমাকে বাসেন। তাই আপনাকে আর এই কষ্টে ফেলতে চাইনি। তাই তো দেখছি, থুরি শুনছি এখন যে তুমি আমায় আচ্ছা বাঁচিয়েছো। তবে আপনাকে বাঁচালেও যারা আমাকে নিয়ে রসিকতা করেছে তাদেরকে কিন্তু আমি ছাড়িনি, একেবারে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছি। মাগো, যা ধরন হয়েছে সে তো এখনো টের পাচ্ছি। কথা বলবো কি, এখনো যে হাঁপাচ্ছি। বেশ করেছো গোপাল, বেশ করেছো, সবাইকে একেবারে উচিত শিক্ষা দিয়েছো। আর তোমার এই বুদ্ধির জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। তুমি যে আমার ভালোবাসার পাত্র। সবই ওই গোপালের কপাল মহারাজ। দেখুন দেখুন নবাব বাহাদুর, দেখুন এই বছর কৃষ্ণনগর রাজ্য ফসলে ভরে গেছে। যেদিকেই তাকাবেন সেদিকেই সবুজ আর সবুজ। ভেবেছিলাম এইবারও তুমি খাজনা দিতে দেরি করবে কৃষ্ণচন্দ্র, কিন্তু এখানে এসে নিজের চোখে যা দেখলাম তারপর আর মনে হয় না তুমি এইবার খাজনা দিতে দেরি করবে। নবাব বাহাদুর ভেবেছিলেন খাজনা দিতে দেরি হলে আমার রাজ্যটা আমার থেকে টুক করে কেড়ে নেবেন। ওটি তো আর হচ্ছে না নবাব বাহাদুর। জাহাপানা, আপনি যা ভেবেছিলেন সেটা আর হবে না মনে হচ্ছে। নবাব বাহাদুর কি ভেবেছিলেন? তা জেনে তুমি কি করবে শুনি? না মানে এমনি জিজ্ঞাসা করছিলাম, রাগ করছেন কেন? আমার ঘোড়াটা এমন চেঁচাতে শুরু করলো কেন? দাঁড়ান মহারাজ, আমি দেখছি। এই দেখুন মহারাজ, আপনার ঘোড়ার পায়ে কাঁটা ফুটেছিল, তাই যন্ত্রণায় এমন চেঁচাচ্ছিল। না না না, এই অবস্থায় ঘোড়ার পিঠে চেপে রাজবাড়ি ফেরার কোনো মানই হয় না। তুমি নবাব বাহাদুর আর উজিরকে নিয়ে এগিয়ে যাও মন্ত্রী, আমি আমার ঘোড়াকে নিয়ে হেঁটে হেঁটেই রাজবাড়ি যাব। আচ্ছা মহারাজ। কি বুঝলে রাজবৈদ্য? আপনার ঘোড়ার পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে মহারাজ। সেরে উঠতে এখনো 1 মাস মতন সময় লাগবে। সে লাগুক, কিন্তু আমার ঘোড়াটা পুরোপুরি সুস্থ হয়ে উঠবে তো? আমি ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিয়েছি মহারাজ। আশা করছি 1 মাস পর ঘোড়াটা আবার সেই আগের মতন ছুটতে পারবে। এই ঘোড়াটা আমার বড় পছন্দের ঘোড়া রাজবৈদ্য। ঘোড়াটা যেমন ছোটে তেমনই তার উপস্থিত বুদ্ধি। এই ঘোড়ার পিঠে চেপে আমি যে অনেক যুদ্ধে জয়লাভ করেছি। সেই এই ঘোড়াটা বাদে আস্তাবলের সব ঘোড়াই বেকার, সব কটা খালি খায় আর ঘুমোয়। দৌড়ানোর বেলায় কচ্ছপের থেকেও ধীরে চলে, পুরো গোপালের মতন। এই ঘোড়াটা বাদে আস্তাবলের সব ঘোড়াই বেকার। বাহ,
বাবা 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 বাবা, তাই নবাব বাহাদুরকে গিয়ে এই খবরটা দিয়ে আসি। বলি আর কত ঘুমোবে শুনি, হ্যাঁ? আজ বুঝি তোমার রাজসভায় যাওয়া নেই? আছে গিন্নি আছে। মহারাজ যেদিন রেগে গিয়ে তোমাকে রাজসভা থেকে বার করে দেবেন সেদিন বুঝবে। বলি তখন সংসার চলবে কি করে শুনি? কেন 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 মহারাজ আমাকে রাজসভা থেকে বার করে দেবেন কেন শুনি? আজ পর্যন্ত তো তোমাকে একদিনও রাজসভায় সময় মতন যেতে দেখলাম না। তুমি রোজ দেরি করে রাজসভায় যাও। এই ব্যাপার, গোপাল ভাঁড়কে চটালে তার পরিণাম ভালো হবে না, এ স্বয়ং আমাদের মহারাজ জানেন, বুঝলে গিন্নি? তাই আমি যত দেরি করেই রাজসভায় যাই না কেন, মহারাজ আমাকে তাড়িয়ে দেবেন না। গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। এই শোনো, আমাকে তুমি মহারাজ পাওনি যে আমি তোমাকে ছেড়ে দেব। এক্ষুনি উঠে থলে হাতে বাজারে যাও, না হলে কিন্তু। ওরে বাবারে, যাচ্ছি 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 গিন্নি। জাহাপানা, একটা লাজবাব খবর আছে, শুনলে আপনার দিল একেবারে খুশ হয়ে যাবে। তাই নাকি তাই নাকি? একটু আগে শুনে এলাম রাজা কৃষ্ণচন্দ্রের যে ঘোড়াটা পায়ে কাঁটা ফুটে আহত হয়েছে তার পুরোপুরি সেরে উঠতে এখনো মাসখানেক লাগবে। আর এই ঘোড়াটা বাদে আস্তাবলে যত ঘোড়া আছে সব নাকি বেকার, তারা সবাই কচ্ছপের থেকেও ধীরে দৌড়ায়। চপ বাবা, তাতে আমার কি? আমি এটাই বলতে চাইছি জাহাপানা, আপনি যদি আগামী সপ্তাহে রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে ঘোড়দৌড় প্রতিযোগিতাটা করেন তাহলে আপনি অনায়াসেই রাজা কৃষ্ণচন্দ্রকে হারিয়ে দিতে পারবেন। কারণ কৃষ্ণচন্দ্রের একমাত্র জোরে দৌড়ানো ঘোড়াটা এখন পায়ে আঘাত পেয়ে বসে গেছে, আর বাকি ঘোড়াগুলো কচ্ছপের থেকেও ধীরে দৌড়ে। আমি বুঝে গেছি উজির, তুমি কি বলতে চাইছো আমি বুঝে গেছি। আজই ফিরে চলো মুর্শিদাবাদে। পরিকল্পনাটা আরো মজবুত করতে হবে যাতে কৃষ্ণচন্দ্র ফাঁক খুঁজে পালিয়ে যেতে না পারে। নবাব বাহাদুর এলেন, আবার এর মধ্যে চলেও গেলেন। না, আমাকেও বাজার যেতে হবে, দেরি হলে আবার গিন্নি মুড়ো ছাঁটা নিয়ে তেড়ে আসবে। আর কিছু চিন্তা ভাবনা করলেন জাহাপানা? করেছি উজির করেছি, ঘোড়ায় চেপে আস্তে আস্তে সব চোখে ফেলেছি। এইবার এমন পরিকল্পনা করেছি যে কৃষ্ণচন্দ্র কোথাও পালাতে না পেরে আমার পায়ে লুটিয়ে পড়বে একেবারে। তুমি আজই কৃষ্ণনগরে দুধ পাঠাও, আর পাঠাও একজন বিশ্বস্ত লোক যে গোপনে আমাদের হয়ে কৃষ্ণনগর থেকে কাজ করবে, বুঝলে? কি কাজ করবেন জাহাপানা? সময় এলে সব জানতে পারবে। সভাকবি, অনেকদিন তোমার কবিতা শোনা হয় না, তাহা নতুন কিছু লিখলে শোনাও শুনি। লিখেছি মহারাজ, ফেলে সব কাজ, দু কলম ছড়া, মিলিয়েছি ছন্দ, নয়কো মন্দ, শুনলে জেগে উঠবে মরা। বাহ বাহ বাহ, ভারী সুন্দর হয়েছে। এ আর এমন কি কবিতা মহারাজ, এমন কবিতা আমিও লিখতে পারি, আর লিখেওছি। সে কি রাজ্যোতিষী কবিতা লিখেছেন? তবে তো শুনতেই হচ্ছে রাজ্যোতিষীর লেখা কবিতা। ঠিক ঠিক, রাজ্যোতিষী, শোনাও শুনি কেমন কবিতা লিখেছ। আমি রাজ্যোতিষী, আমি পুজো করি, পুজো করতে লাগে ধূপ ধুনো ফুল, আর সরস্বতী পুজোয় লাগে কুল। এটা কবিতা না দশকর্মার দোকানের ফর্দ? মহারাজ, একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন? গোপাল গতকালে রাজসভায় ডুব মেরেছে, আর আজ এখনো পর্যন্ত গোপাল কিন্তু রাজসভায় এসে পৌঁছালো না। ঠিক ঠিক, আমি এসে গেছি।
গোপাল, তুমি আজও দেরি করে এলে। আর বলবেন না মহারাজ, রোজ সময় মতন বাড়ি থেকে বেরিয়েও আমি সময় মতন রাজসভায় ঢুকতে পারি না মহারাজ। কেন গোপাল? রাস্তা রাস্তা দিন দিন আমার বাড়ি থেকে রাজসভায় আসার রাস্তাটা বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। রাস্তা কি করে বাড়তে পারে শুনি? তুমি দিন দিন অলস হয়ে যাচ্ছ, তোমার নড়তে চড়তে সময় লাগে, তাই তোমার মনে হচ্ছে রাস্তাটা বেড়ে যাচ্ছে। ঠিক ঠিক, মন্ত্রী একদম ঠিক বলেছে। এত অলস হয়ে যেও না তো গোপাল, আমাকে দেখো আমি কেমন চনমনে। দুঃখিত মহারাজ, ক্ষমা করবেন। গোপাল আপনার মতন চন্মনে হতে পারবে না। গোপাল ভাঁড় অলসই ভালো, আর আমি যতই অলস হই না কেন, আমার বুদ্ধি কিন্তু এখানে উপস্থিত সবার বুদ্ধির চেয়ে অনেক অনেক চন্মনে। আমার বুদ্ধি একেবারে বিদ্যুতের বেগে দৌড়য়। মহারাজের জয় হোক। নবাব বাহাদুর আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন। হ্যাঁ, নবাব বাহাদুরের চিঠি? মন্ত্রী, পড়ে শোনাও শুনি। মহারাজ, নবাব বাহাদুর লিখেছেন উনি আপনার সঙ্গে ঘোড়দৌড় প্রতিযোগিতা করতে চান। নবাব বাহাদুর সামনের সপ্তাহে আমাদের রাজ্যে আসবেন আপনার সঙ্গে ঘোড়দৌড় করতে। উনি আরো বলেছেন যদি আপনি এই ঘোড়দৌড় প্রতিযোগিতা হেরে যান, তাহলে উনি আমাদের এই রাজ্যটা নিয়ে নিজের নামে লিখে নেবেন। সে কি, নবাব বাহাদুর যে নিজের চোখে দেখে গেলেন আমার ঘোড়াটা পায়ে কাঁটা ফুটে আহত হয়েছে? তাই তো ওনার এই ঘোড়দৌড়ের ইচ্ছে মহারাজ। এটাও বুঝলেন না? উনি সঠিক সময়ে সঠিক চাল চেলেছেন। ওহ, এবার কি হবে? আস্তা বলে বাকি যে ঘোড়াগুলো আছে তাদের নিয়ে নবাবের সঙ্গে ঘোড়দৌড় প্রতিযোগিতা হলে আমি নিশ্চিত হারব। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ হয়নি। হাতে এখনো 7 দিন সময় আছে মহারাজ, আপনি আমাকে কিছু মোহর দিন, আমি আস্তাবলের বাকি ঘোড়াদের জোরে দৌড়ানোর তালিম দেওয়ার ব্যবস্থা করছি। বাহ বাহ বাহ, একটা ভালো বুদ্ধি দিয়েছো তুমি মন্ত্রী। কত কত মোহর চাই বলো? 100 মোহর মতন দিলেই হবে মহারাজ। এই না, যত তাড়াতাড়ি সম্ভব ঘোড়াদের তালিম দেওয়ার কাজ শুরু করে দাও মন্ত্রী। আরে হাতে সময় যে বড় কম। মহারাজ্য বলে 100 মোহর তো পাওয়া গেল, এবার সস্তায় একটা ঘোড়াদের তালিম দেওয়ার লোক পেলেই হয়। তাকে কিছু মোহর দিয়ে বাকিটা টুক করে টেকে গুঁজে নেব। নমস্কার মন্ত্রী মশাই। কে তুমি? আমি গরিব মানুষ মন্ত্রী মশাই, ঘোড়াদের তালিম দিয়ে পেট চালাই। যদি আপনার কোনো কাজে লাগতে পারি তাহলে দয়া করে বলবেন। কি বললে? তুমি কি করো? আঙ্কে ঘোড়াদের তালিম দিই, আর ওই বাচ্চা থেকে ধাড়ি সব ঘোড়াদের একেবারে বাঘের বাচ্চা বানিয়ে দেব। যেমন ছুটবে তেমন যুদ্ধ লড়তে পারবে। ব্যাস ব্যাস ব্যাস, এই ধরো তোমার পারিশ্রমিক। কাল থেকে রাজবাড়ি চলে এসো, মহারাজের ঘোড়াগুলোকে আচ্ছা করে তালিম দিতে হবে। ধন্যবাদ মন্ত্রী মশাই, কিন্তু মাত্র 1 মোহর। এর বেশি দিতে পারবো না, তাতে কাজ করতে হলে করো, না হলে না না না, রাজি রাজি, আমি রাজি। কাল সকাল সকাল আমি রাজবাড়ি পৌঁছে যাব। বাহ, এই যে মেঘ না চাইতেই জল। আমি খোঁজার আগেই ঘোড়াদের তালিম দেওয়ার লোক আমাকে খুঁজে বার করে ফেললো। মাত্র 1 মোহরেই কাজ মিটে গেল। এবার বাকিটা ঢুকবে আমার টেকে। বাহ মন্ত্রী বাহ, এরই মধ্যে ঘোড়াদের তালিম দেওয়ার লোক খুঁজে তালিম দেওয়ার কাজও শুরু হয়ে গেল। দেখেছেন মহারাজ, আমি সব সময় অকাজ করি না, মাঝে মাঝে কাজের কাজও করি। তাই তো দেখছি মন্ত্রী। বলছি 7 দিনের মধ্যে ঘোড়াগুলোকে তালিম দিতে পারবে তো? পারবো মহারাজ। কত গাধা পিটিয়ে ঘোড়া করে দিলাম, আর ঘোড়া পিটিয়ে ঘোড়া করতে পারবো না, তা কি হয়?
ঘোড়া নয়, একেবারে চিতাবাঘ বানিয়ে দাও। আগে চলি। একটা ভালো খবর আছে জাহাপানা আপনার জন্যে। কি খবর উজির? আমাদের লোক ছদ্মবেশে কৃষ্ণনগরের রাজবাড়িতে গিয়ে উঠেছে রাজা কৃষ্ণচন্দ্রের ঘোড়াদের তালিম দেওয়ার জন্যে। সাবাস, এবার সময় বুঝে বাকি কাজটাও তাকে সেরে ফেলতে বলো। আর 6 দিন পরে যে ঘোড়দৌড় প্রতিযোগিতা। বলছি জাহাপানা। কৃষ্ণচন্দ্র, এবার তুমি পালিয়ে কোথায় যাও শুধু আমি দেখবো। দেখতে দেখতে 5 দিন কেটে গেল। আগামীকাল নবাব বাহাদুর আসবেন আমার প্রাসাদে। তার আগে একবার দেখে আসি ঘোড়াদের তালিম দেওয়ার কাজ কত দূরে এগোলো। কি আমার আস্তাবলের বাকি ঘোড়াগুলো গেল কোথায়? আর ঘোড়াদের তালিম দেওয়ার লোকটাই বা কোথায় গেল? প্রহরী, প্রহরী! আগে মহারাজ। ঘোড়াদের তালিম দেওয়ার জন্য যে লোকটা এসেছিল তাকে কোথায় দেখেছো? আগে তিনি তো গতকাল মাঝরাতে আস্তাবলের সব ঘোড়াদের নিয়ে বেরিয়ে গেলেন। হ্যাঁ, বেরিয়ে গেলেন মানে কোথায় গেলেন? আর তুমি তাকে যেতেও দিলে? আমি তাকে আটকে ছিলাম মহারাজ। উনি বলেন যে মহারাজের কাছ থেকে অনুমতি নিয়েই এই ঘোড়াগুলো নিয়ে মাঠে যাচ্ছেন তালিম দেওয়ার জন্য। মাঝরাতে তালিম? এই মন্ত্রী, তুমি তুমি কোথা থেকে ঘোড়াদের তালিম দেওয়ার জন্য ওই লোকটাকে ধরে নিয়ে এসেছিলে শুনি? আগে লোকটা আমার কাছে নিজেই এসেছিলেন মহারাজ। কেন মহারাজ, কি হয়েছে একটু খুলে বলবেন? আর কি হবে গোপাল, আমার আর কিছু বাকি নেই। গতকাল রাতে আমার আস্তাবলে সব ঘোড়াদের নিয়ে ওই লোকটা পালিয়েছে। সে কি পালিয়েছে? মন্ত্রী মশাই, এখনো সময় আছে, আমাকে সবটা খুলে বলুন, না হলে কিন্তু আমাদের রাজ্য ছাড়া হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বলছি আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, লোকটা আমার কাছে এসে বলল, আমি অমনি তাকে ধরে নিয়ে এলাম। লোকটা নিজে এসেই বলল? তার মানে লোকটা জানতো আপনি এমন কাউকে খুঁজছেন যে মহারাজের ঘোড়াদের তালিম দেওয়ার কাজ করবে। বুঝতে পেরেছি, এবার সবটা আমার কাছে একেবারে জলের মতন পরিষ্কার। কি বুঝতে পেরেছো বলো তো গোপাল? এটাও আমাদের নবাব বাহাদুরের চাল মহারাজ। আর ওই লোকটা আর কেউ নয়, স্বয়ং নবাব বাহাদুরের লোক। তার মানে নবাব বাহাদুর লোক পাঠিয়ে আস্তাবলে সব ঘোড়া চুরি করেছেন? সব ঘোড়া নয় রাজপণ্ডিত, এখনো আস্তাবলে একটা ঘোড়া আছে, ওই দেখুন। এবার কি হবে গোপাল? আগামীকালই যে নবাব বাহাদুর কৃষ্ণনগরে আসবেন, পরের দিন খুব সকালে ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হবে। আর আপনি ঘোড়দৌড় প্রতিযোগিতায় আপনার ওই ঘোড়ায় চেপেই জিতবেন মহারাজ। হ্যাঁ, ঘোড়ায় চেপে মহারাজ জিতবেন? তোমার কি মাথা খারাপ হলো গোপাল? মাথা আমার নয় মন্ত্রী মশাই, খারাপ আপনার হয়েছে। তাই মোহরের লোভে যাকে তাকে ধরে এনে রাজবাড়িতে ঢুকিয়ে দিয়েছিলেন। এবার বুঝলেন তো বেশি লোভ করলে কি হয়? গোপাল, এবার তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। যে করেই হোক এই রাজ্যটা বাঁচাও। এত সহজে যে আমি এই রাজ্যটা নবাব বাহাদুরের নামে হতে দেব না মহারাজ। আর এই যে মন্ত্রী, তুমি দিন দিন একটা লোভী শেয়াল হয়ে যাচ্ছ। দাঁড়াও, সব ভালো ভালো মিটতে দাও, তারপর দেখাচ্ছি মজা। ও গোপাল দাদু, কোথায় যাচ্ছ? মাঠে যাচ্ছি রে, তোরাও চল আমার সঙ্গে, কাজ আছে। কি কাজ গোপাল দাদু? চল না, যেতে যেতে বলছি। অনেক হয়েছে, এতে কাজ মিটে যাবে। এবার কি করতে হবে গোপাল দাদু? আজ আর কিচ্ছু করতে হবে না, বাকি কাজ কালকে হবে।
আসুন আসুন নবাব বাহাদুর আসুন। কি কৃষ্ণচন্দ্র, ঘোড় দৌড়ের জন্য তুই তৈরি তো? তৈরি নবাব বাহাদুর, আপনারা বরং আজ রাতের জন্য আপনাদের ঘোড়াগুলো আমার আস্তাবলি রেখে দিন। চল চল। এ কি কৃষ্ণচন্দ্র, তোমার আস্তাবল যে ফাঁকা, শুধু ওই ঘোড়াটাকে দেখতে পাচ্ছি, বাকি ঘোড়াগুলো গেল কোথায়? চুরি হয়ে গেছে নবাব বাহাদুর। রাজা কৃষ্ণচন্দ্র বুঝি এই ঘোড়ায় চেপে আগামীকাল ঘোর দৌড় করবেন? হ্যাঁ, তাছাড়া তো কোনো উপায় নেই। গোপাল নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা করবে। এগুলো নিয়ে আমরা কোথায় যাচ্ছি গো গোপাল দাদু? রাজবাড়ির আস্তা বলে। আমরা বুঝি এই ঘোড়াকে ঘাস খাওয়াতে যাচ্ছি? বল ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়াতে যাচ্ছি। এইবার সব ঘাসগুলো ওই দুটো ঘোড়ার সামনে রেখে আয়। কি কৃষ্ণচন্দ্র, তৈরি তো? হ্যাঁ, তৈরি তৈরি। আয় 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 বলছি, আয়। কি হলো উজির? দেখুন না জাহাপানা, আপনার ঘোড়াটা এত ঘাস আয় 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 এত ঘাস খেয়েছে না যে কিছুতেই নড়তে পারছে না। আয় 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 হ্যাঁ, আয় বলছি, নড়তে আয়। যখন পারছে না তখন ছুটবে কি করে? বুঝেছি, এই সব গোপালের কাজ। নবাব বাহাদুর, এবার তাহলে ঘোড়দৌড় শুরু করা যাক। এই কি হলো? আরে ঘোড়াটা দাঁড়িয়ে রইলো কেন? চল চল, আরে এই উজির, আরে কিছু একটা করো। আরে কৃষ্ণচন্দ্র এগিয়ে গেল তো। আয় 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 হুশ হুশ হুশ, আয় যা 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 আচ্ছা, মুশকিল তো। এই এই, চল চল। সবাই হাততালি দাও, আমাদের মহারাজ জিতে গেছেন। কৃষ্ণচন্দ্র জিতে গেল? সে কি? ছি 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 ছি, নবাব বাহাদুরের সুস্থ সবল ঘোড়া আমাদের মহারাজের খোঁড়া ঘোড়ার সঙ্গে পাল্লা দিতে পারলো না। এই লজ্জা রাখি কোথায়? সত্যি সত্যি লজ্জার কথা। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। দাঁড়ান, আপনি যাচ্ছেন কোথায়? আমাকে ছেড়ে দাও গোপাল, আমাকে যেতে দাও গোপাল। দেব, তবে তার আগে আমাদের আস্তাবলের সব ঘোড়াগুলো কোথায় গেল সেটা তো বলে যান। আছে আছে আছে, তোমাদের আস্তাবলের ঘোড়াগুলো এই রাজ্যেই আছে, ওগুলো আবার তোমাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। শুধু আমাকে যেতে দাও গোপাল। না গোপাল, উজিরকে ছেড়ো না। ঘোড়াগুলো ফিরিয়ে দেওয়ার পরই উজির মুক্তি পাবে। নবাব বাহাদুর বাঁচান। নবাব বাহাদুর, লজ্জার চোটে উনি এমন ছুট লাগিয়েছেন যে এতক্ষণে হয়তো মুর্শিদাবাদে পৌঁছে গেছেন। এবার আমিও পালাই। মহারাজ বলেছিলেন সব ভালো ভালো মিটে গেলে আমার খবর আছে। মন্ত্রী, সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।